আসসালামু আলাইকুম। তো আজকে আবার চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে। তো গতকালকে আপনার অধ্যায় 4-এর তড়িৎ বিভবের ক বিভাগেরগুলো করাইছিলাম, আর খ বিভাগের করাইছি, গ বিভাগের মনে একটা করাইছি। তো আজকে গ বিভাগের যেগুলো বাকি আছে ওগুলা করব, ঠিক আছে। তো আর আপনার একটা দুটো তিনটা আর আপনার 3টা অঙ্ক আছে, ওগুলা করাবো। আর হচ্ছে আপনার গাণিতিক সমস্যা আছে কিছু, ওগুলা করাবো। আশা করি এই ক্লাসের মধ্যে এই ক্লাসের মাধ্যমেই অধ্যায়টা শেষ করে দিব। তো আপনারা আশা করি করবেন কাজটা। দেখেন, গতকালকে গ বিভাগের একটা করাইছি, খ বিভাগের একটা করাইছি। তো আজকে 3 নাম্বারটা, ঠিক আছে। দেখেন আমি 3 নাম্বারটা প্রশ্নটা লিখি। একটি বিন্দু চার্জ কিউ থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। তাহলে বলছে যে একটি বিন্দু চার্জ কিউ থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের একটি রাশিমালা, একটি বলছে কারণ হচ্ছে যে আপনার একটি চার্জ যদি আমি বিবেচনা করি, এখান থেকে আর দূরত্ব তো বিভিন্ন রকম হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তো বলছে যে কোনো একটা বের করলেও হবে, ঠিক আছে। তো একটাই বের করছে। তাহলে দেখেন এই যে অঙ্কটা, এটা কি বলছে যে একটি বিন্দু চার্জ, অর্থাৎ এটা যদি কিউ হয় তার মানে এটার কি একটা আছে, তড়িৎ ক্ষেত্র আছে। আমরা জানি এটা তড়িৎ ক্ষেত্র হবে। বলছে যে আর দূরত্বে, অর্থাৎ এখান থেকে যদি আমি ধরলাম এখানে আর দূরত্বে, এখানে আর দূরত্বে তড়িৎ বিভব, অর্থাৎ এই বিন্দুতে আর দূরত্ব থেকে ধরলাম এটা পি বিন্দু, আর দূরে অবস্থিত। এই পি বিন্দুতে তড়িৎ বিভবের মান বের করতে বলছে, ঠিক আছে। তো অঙ্কটা আমি করাইছি আপনার 2 নম্বর অধ্যায়ে মনে হয় অঙ্কটা করাইছি। তো আমি এই অঙ্কটা এখন এখানে আর করাবো না। আপনারা যারা এই ক্লাসটা করবেন তারা একটু কষ্ট করে, আমার 2 নম্বর ক্লাস আছে, পার্ট 2, 2 নম্বর অধ্যায় আছে, ওই 2 নম্বর অধ্যায় একটু ঢুকে দেখে নেবেন, ঠিক আছে। অঙ্কটা আমি এখন আপনাকে আমার নোট থেকে অঙ্কটা দেখাই দিব যে কীভাবে আমি করছিলাম। দেখেন আমি দেখাই। একটু ওয়েট করেন, আমি দেখি। আচ্ছা দেখেন এই অঙ্কটা আর কি, এই দেখেন আমি করাইছিলাম যে প্রশ্নটা দেখেন এখানে আছে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের রাশিমালা। তো ওইটা অধ্যায় ছিল তড়িৎ প্রাবল্যের, এই কারণে ওখানে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। তা আমাদের এই অঙ্কের মধ্যে শুধুমাত্র তড়িৎ বিভব, ঠিক আছে। এই অঙ্কে আমি তড়িৎ বিভব বের করছি। তো আমাদের তড়িৎ বিভব যেখানে বের হবে এখানে অঙ্কটা শেষ, তড়িৎ প্রাবল্যের দরকার নেই, ঠিক আছে। তো অঙ্কটা এটাই। দেখেন এখানে বলছে একটি তড়িৎ দ্বিমেরু, আপনারা বলবেন যে এখানে বলছে একটি বিন্দু চার্জ, এখানে বলছে একটি তড়িৎ দ্বিমেরু। তো আপনাদের যে গাইড আছে তারা খুলে দেখবেন যে এটার অথবা আছে, অথবা 4-5 রকম অঙ্ক, একই অ্যান্সার কিন্তু একই, ঠিক আছে। অঙ্কটা অনেক রকম। দেখেন একটা বলছে যে এই অঙ্কটা, এই 3 নম্বর অঙ্কটা আরেকটা রূপ হচ্ছে, দেখেন একটি তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় করা। আরেকটা বলছে যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো, ঠিক আছে। সো এই অঙ্কটা হচ্ছে এটাই, ঠিক আছে। এই অঙ্কটাই তড়িৎ দ্বিমেরু বলক বা একটা বিন্দু থেকে চার্জ থেকে আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা বলক, জিনিসটা কি একই, ঠিক আছে। তো আপনারা এই ক্লাসটা একটু দেখবেন, আমি ওখানে বুঝেছি যে এই জিনিসটা কীভাবে হয়েছে। এই অঙ্কটা এটা, ঠিক আছে। অ্যান্সার হবে এটা, আপনার দেখাই। এই অ্যান্সার হবে এটাই। দেখেন এটাই হচ্ছে তড়িৎ বিভবের রাশিমালা, কারণ আমাদের বলছে এখানে তড়িৎ বিভবের রাশিমালা বের করতে। তো অঙ্কটা যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে তার পরবর্তী যেতে হবে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে এটা, দেখেন এইখান থেকে আবার তড়িৎ প্রাবল্য রেগুলার বের করছি। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের হয়েছে, দেখছেন। তো আপনারা একটু কষ্ট করে আমার অধ্যায় 2-এর ক্লাস থেকে একটু বের করে নেবেন, ঠিক আছে, এই অঙ্কটা। আচ্ছা তাহলে আমার এই অঙ্কটা আর করাবো না, তাহলে পরবর্তী যে অঙ্কটা ওটা করাই।
আচ্ছা আমি বলে দিই যে কত নাম্বার ক্লাসের মধ্যে কত নাম্বার প্রশ্ন। এটা ছিল আপনার অধ্যায় 2 এর গ বিভাগের প্রশ্ন নাম্বার 2। এটার অ্যান্সার হচ্ছে ওইটা, ঠিক আছে। তো ক্লাসে একটু দেখে নেবেন টানে। আচ্ছা দেখেন এবার হচ্ছে 4 নাম্বারটা কি বলছে। 4 নাম্বারটাও করাইছি। দুটি চার্জের মধ্যকার তড়িৎ বিভব শক্তি ইউ এর রাশিমালা নির্ণয় করো। তাহলে দেখেন এখানে যেহেতু বলছে যে দুইটা চার্জের মধ্যকার তড়িৎ বিভব শক্তি, তাহলে যেহেতু এখানে দুইটা চার্জের মধ্যকার তড়িৎ বিভব শক্তি অর্থাৎ দুইটা চার্জ হবে এখানে, ঠিক আছে। দুইটা চার্জ হওয়া মানে হচ্ছে এটা আমরা একটা কি ধরে নিতে পারি, এটা একটা তড়িৎ দ্বিমেরু ধরে নিতে পারি, কারণ আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু দুইটা চার্জ থাকে, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু ধরে অঙ্কটা করা যায়। তারপর হচ্ছে যে যেহেতু এখানে আছে, তারপর বলছে তড়িৎ বিভব শক্তি আছে, তার মানে এখানে কাজ হবে। কাজ হলে মানে হচ্ছে এখানে টর্ক সৃষ্টি হবে। টর্কের থেকে কি হবে, টর্কের থেকে আপনার হ্যাঁ টর্ক হবে। টর্কের থেকে দেন টর্ক যেহেতু হচ্ছে তার মানে গুণন হবে। তো গুণন হলে এটার কি হবে, কোণের মান পরিবর্তন হবে। তো কোণের মান যদি পরিবর্তন হয় তাহলে এখান থেকে আপনার কাজ হবে। তো কাজ হচ্ছে মূলত কি বিভব শক্তি, ঠিক আছে। তো আমি এখন ধাপে ধাপে করাই দিব যে কীভাবে এই অঙ্কটার যে টর্কটা, এটা আমি এই আগে একটা ক্লাসে করাইছিলাম সেম অঙ্ক, অর্থাৎ এই অঙ্কের মধ্যে যে টর্কটা বের হবে এটা আমি আরেকটা অঙ্কের মধ্যে করাইছি, সেম টর্কে বের হবে, ঠিক আছে। আমি বলে দিই, দেখেন টর্কটা হবে যে টাউ ইজ ইকুয়াল টু ফি ই সাইন থিটা। যারা ক্লাসগুলো আগে করছেন তারা হয়তো বা বুঝছেন যে আমি কি বলছি, কোনটার অ্যান্সারের কথা বলছি। যে এখানের যে টাউটা বের হবে, টাউটার অ্যান্সার হবে টাউ ইজ ইকুয়াল টু ফি ই সাইন থিটা, ঠিক আছে। তা আপনারা চাইলে ওইখান থেকে আপনারা ওই টর্কটা বের করতে পারেন, ঠিক আছে। ওই অঙ্ক থেকে টর্কটা বের করে নিতে পারেন। আর যদি বলেন যে না আমি এখানে নতুন করে আবার করবো, তাহলে সমস্যা নেই। এখানেও দেখা দিতেছি যে টর্কে এখানেও আপনার অন্যভাবে করে দিব, ঠিক আছে। অন্যভাবে টর্কটা বের করে দিব। তো যেভাবে করেন দেখেন, শুরু করি। আচ্ছা দেখেন তাহলে হচ্ছে একটি যেহেতু এটা দুটি চার্জের মধ্যকার, তার মানে এটাকে আমরা একটি তড়িৎ দ্বিমেরু ধরে নিতে পারি। দেখেন ধরি একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, ঠিক আছে। আচ্ছা এখন দ্বিমেরুটির অক্ষ ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ থিটা নট, এগুলো ধরতেছি সব। দেখেন আমি আগে আঁকি, নাহলে আপনারা বলবেন যে কী লিখি আমি এগুলো। দেখেন চিত্র যদি আঁকি তড়িৎ দ্বিমেরু মানে কি দুইটা চার্জ হবে, জিনিসটা এরকম আমরা আঁকি, ঠিক আছে। তাহলে এটা যদি আপনার পজিটিভ হয় এটা হবে কি নেগেটিভ, অর্থাৎ বিপরীতধর্মী হবে, বাট মান কি হবে সমান হবে। তাহলে এটা যদি একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি আনি, অর্থাৎ একটা চার্জের তড়িৎ ক্ষেত্র এরকম গোল হয় না, ওটার ভিতরে আনলে ওই চার্জের যে তড়িৎ ক্ষেত্রের দিকগুলো এগুলো এরকম হয়, ঠিক আছে। এদিকে যায় এদিকে যায়, এদিকে হয় বা এদিকে হয়, ঠিক আছে। তার মানে আমি একটা দিলাম এদিকে। তাহলে এটাই বলছে যে দেখেন ধরি একটি তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা। সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে এটা পড়াইছি, ঠিক আছে। তো দেখেন একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে, তার মানে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি। এই স্থাপন করার পর স্থাপন করছি আগে, দেখেন এটাকে আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করছি। আমি গোল আকারে তড়িৎ ক্ষেত্র আছে, ওটা আমি আঁকি নাই, কারণ এটা আঁকার দরকার নাই, ঠিক আছে। আমার একটা লাইন দিলে হবে, একটা দিক দেখাইলে হবে, ঠিক আছে। দেখেন দ্বিমেরুটির অক্ষ, তাহলে দ্বিমেরুটির অক্ষ এই যে অক্ষটা, এটা তড়িৎ ক্ষেত্রের সাথে কি কোণ উৎপন্ন করছে। এই তড়িৎ ক্ষেত্রের সাথে কোণ এখানে সেটা হয়েছে না, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন করছে। কোণটা কি, কোণটা হচ্ছে থিটা নট, আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে এটা। পরবর্তী লাইন হচ্ছে দেখেন যেহেতু তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রে আনা হলো, তাই দুটো চার্জের উপরে কি হবে, বল ক্রিয়া করবে।
বল কাজ করবে। যারা আগের ক্লাসগুলো করছেন তাদের জন্য এগুলো খুব সহজ। কেন বল কাজ করছে আপনারা জানেন, কারণ আমরা জানি যে কোনো একটা চার্জের বিন্দু চার্জের তড়িৎ ক্ষেত্রে যদি অন্য একটা আধান আনানো হয়, সে আধানের উপর সে কী করে, একটা বল ক্রিয়া করে। এটাকে আমরা বলে থাকি কি, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তার মানে এখানে দেখেন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা তড়িৎ দ্বিমেরু আনছি, তো তড়িৎ দ্বিমেরুর মধ্যে আধান কয়টা, দুইটা। তো দুইটা আধানের মধ্যে দুইটা বল ক্রিয়া করবে না? হ্যাঁ, এটার মধ্যে একটা করবে, এটার মধ্যে একটা করবে। তো এই যে বলছিলাম যে অঙ্কটা আরেকটাভাবে করেছিলাম যে টাউ ইজ ইকুয়াল টু ফি সাইন থিটা বের হয়েছে। তো অঙ্কের মধ্যে আমি কি করছি, এই এ প্লাস কিউর মধ্যে যে বলটা হয়েছে না, ওই বলটা আমি বের করছি। আবার মাইনাস কিউর মধ্যে যে বলটা হয়েছে না, ওইটা বের করছি। তো বল বের করার পরে কি হয়েছে, এখানে যেহেতু এখানে দুইটাই সমান এবং বিপরীতধর্মী, তার মানে এখানে কি হবে, টর্ক সৃষ্টি হবে, অর্থাৎ ঘূর্ণন হবে। তো টর্কটা বের করছি, তারপরে বের করছি কি, টর্কটা বের করছি, তারপর সবগুলো যোগ করে দেন আপনার টর্কের মানটা বের করছি। তো এখানেও ওটা আর করবো না, এখানে আর সংক্ষিপ্তভাবে করবো। দেখেন কিভাবে করব। আচ্ছা, এই জিনিসটা আবার সুন্দর করে আঁকি, বড় করে আঁকি। এই তাহলে এটা হচ্ছে কি থিটা নট, এটা যদি প্লাস কিউ হয়, এটা যদি মাইনাস কিউ হয়। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে হচ্ছে বল কাজ করবে এবং এগুলা কি, এবং এগুলো বিপরীতধর্মী, বলগুলা কি হবে, বিপরীতমুখী। ঠিক আছে, আচ্ছা, ফলে কি হবে, টর্ক সৃষ্টি হবে, এগুলো লিখতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি কি করব, এখানে ডাইরেক্ট আমি বের করে ফেলবো এই জিনিসটা। দেখেন আমি এখান থেকে এখানে যে এই যে এখান থেকে যদি আমি এদিকে টান দিই, রেখা আঁকি, অঙ্কন করি, আর এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, দেখেন এখান থেকে যদি লম্ব অঙ্কন করি, তাহলে এটা একটা কি হয়ে গেছে, একটা ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, এই ত্রিভুজের যদি কোণ হয়, এটা থিতা হয়। আর আপনারা জানেন, অনেকে যারা ক্লাস করছেন তারা জানেন যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা মূলত এই যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জের আপনার মধ্যবর্তী দূরত্ব কত ধরি, 2L। ঠিক আছে, আপনারা যারা করছেন তারা জানেন যে তড়িৎ দ্বিমেরুর মধ্যে দুইটা চার্জের যে মধ্যবর্তী দূরত্বটা, সেটাকে আমরা কি ধরি, 2L। তার মানে এ এতটুকু হয়েছে কি, এতটুকু হয়েছে কি 2L। তারপর দেখেন আমি এটাকে বর্ধিত করে লম্বটা আনছি, আর এখানে এটা বর্ধিত করছি। বর্ধিত করার পর যে জিনিসটা হয়েছে, এটা একটা কি হয়েছে, ত্রিভুজ হয়েছে। ত্রিভুজের যদি আমার এটা কোণ ধরি থিতা হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি x/2L। ঠিক আছে, x/2L, হ্যাঁ x/2L। আচ্ছা, তাহলে x/2L, তাহলে এখান থেকে যদি আমি এক্সের মানটা রাখি, x ইজ ইকুয়াল টু হচ্ছে 2L সাইন থিটা। ঠিক আছে, এক্সের মানটা হচ্ছে কি 2L সাইন থিটা। তাহলে আমরা জানি যে টর্ক ইজ ইকুয়াল টু কি, টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে যে বলের মান ইন্টু বলের সরণ। ঠিক আছে, বলের মান, অর্থাৎ বলের মান ইন্টু আর হচ্ছে তার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, বলের মান ইন্টু মধ্যবর্তী দূরত্বটা, তাহলে হচ্ছে যে বলের মান যদি আমি কি ধরছি, বলটা ধরছি। এখন দেখেন বল যেটা, এটা হচ্ছে দুইটা বল হয়েছে, দুইটা বল আমি আলাদা করে বের করতে পারবো, বাট আমি দুইটা বলের মান বের করার পর যে জিনিসটা আসে ওইটা লিখি, যোগ করার পর যেটা আসবে, তাহলে এফ ইন্টু আর হচ্ছে কি এক্স, এক্সটা। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব, আমরা জানি যে টর্ক ইজ ইকুয়াল টু বলের মান ইন্টু মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তার মানে হচ্ছে এখন এফটা হচ্ছে এই দুইটার মধ্যে যে মোট যে বলটা, তাহলে এখান থেকে আপনার এফ ইজ ইকুয়াল টু, আমরা আবার জানি কি, যদি একটা আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে আনা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা জানি যে কি এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু ই কিউ। ঠিক আছে, আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু F/Q না, তো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কি ই কিউ, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই কিউ ইন্টু এক্স। এক্সের মান আমরা পাইছি কত, 2L ইন্টু সাইন থিটা। ঠিক আছে, 2L ইন্টু সাইন থিটা। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আপনার ইটা যদি আমি রাখি, আর কিউ ইন্টু 2L, দেখেন কিউ ইন্টু 2L, এটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে আমি লিখতে পারি পি। কীভাবে পি লিখছি, কারণ এটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে, একটা চার্জ এবং তার মধ্যবর্তী দূরত্বের গুণফলটাকে আমরা বলি কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তার মানে এখান থেকে আমরা পাইছি কি টর্ক টাউ ইজ ইকুয়াল টু কি পি সাইন থিটা। ঠিক আছে, তার মানে এটাকে আমরা যদি, এটা যেহেতু ক্রস গুণন, সাইন থিটা গুণ হয়েছে, তার মানে এটা কি ফি ক্রস ই, ফি ভেক্টর ক্রস ই ভেক্টর, তার মানে এটা হচ্ছে ভেক্টর রূপ। তাহলে আমরা এখন কি পেয়ে গেছি, এখান থেকে আপনার টর্কটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখন বের করতে হবে, কি করতে হবে, আমাদের এখন বের করতে হবে তড়িৎ বিভবের রাশিমালা। ঠিক আছে, দেখেন পরবর্তী, তাহলে এই জিনিসটা আশা করি বুঝছেন যে কীভাবে কী হয়েছে, দেখা যায় না। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি লিখছি ই ফি সাইন থিটা, তারপর হচ্ছে ফি ই সাইন থিটা, আর এখানে এক্সের মান বসাইছি 2L ইন্টু ও সাইন থিটা,
তারপরে হচ্ছে আপনার ই আর এফ ইজ ইকুয়াল টু কি ই কিউ, ঠিক আছে। আশা করি এটা বুঝছেন। তারপরে হচ্ছে আপনার আচ্ছা দেখেন, যেহেতু চার্জ দ্বয়ের উপর বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, কারণ চার্জটা কি এই চার্জ দুইটার উপর কি করতেছে, যে তড়িৎ ক্ষেত্র আনছি সেই তড়িৎ ক্ষেত্র কি করতেছে, এই দুইটা চার্জের উপর বল প্রয়োগ করতেছে। তার মানে কি হবে, বল প্রয়োগ করার কারণে তড়িৎ দ্বিমেরুটির কি হবে, ঘূর্ণন হবে, ঘূর্ণন সৃষ্টি হবে। তড়িৎ দ্বিমেরুটির ঘূর্ণনের সৃষ্টি হবে, একটু বেঁকে যাবে আর কি, সৃষ্টি হবে। ফলে থিটা নট কোনটা থিটা হলো, ঠিক আছে। তাহলে দেখেন জিনিসটা আমি এটাই লিখছি, দেখেন এই যে জিনিসটা আমি আঁকছি আগেরটার মধ্যে এটা, তাহলে এখানে ছিল কি ছিল, এখানে ছিল থিটা সি, কিন্তু যখন আপনার এই দুইটা চার্জের উপর কি করতেছে, বল ক্রিয়া করতেছে, তার মানে এটার মধ্যে টর্ক সৃষ্টি হবে। টর্ক সৃষ্টি হয়েছে মানে কি হয়েছে, এখানে এখন কি হবে, এটা একটু ঘুরে যাবে, ঘুরে যাওয়ার পর ধরেন জিনিসটা এখন একটু বেঁকে গেছে, তখন জিনিসটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেছে। তো এরকম হওয়ার পর কোণ কত হয়েছে, ছিল থিটা নট, হয়ে গেছে এখন কত থিটা, তার মানে এই কোণটা হচ্ছে কত এখন থিটা, ঠিক আছে। আশা করি এটা বুঝছেন। তাহলে এখন চার্জটা আছে এখানে আর এখানে, তার মানে এখন যেহেতু কোণের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে এখন কি হবে, আমরা একটা সীমা পেয়ে গেছি। তাহলে দেখেন এখান থেকে যেখানে আসছে একটা কাজ হয়েছে, সেই কৃত কাজটা আমরা এখন কি করব, বের করব। সেই কৃত কাজটা বের করব কোন সীমার মধ্যে, থিটা থেকে, থিটা নট থেকে থিটা, ছিল থিটা নট হয়েছে থিটা, তার মানে লোয়ার হচ্ছে থিটা নট আর আপার হচ্ছে কি থিটা। তা দেখেন তাই থিটা নট থেকে থিটাতে আনতে কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি কি ডি ডাব্লিউ, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ। তার মানে এখানে এখন আমরা কি থিটা নট থেকে থিটা, আর এখানে ডি ডাব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি কি টাউ ডি থিটা, থিটা সাপেক্ষে করতেছে এখানে ডি থিটা, আর ডি ডাব্লিউ ইকুয়াল টু কি টাউ, ঠিক আছে, অর্থাৎ কৃত কাজ ডাব্লিউ সমানুপাতিক কৃত কাজ ইকুয়াল টু কি টর্ক, ঠিক আছে, টাউ। তার মানে এখন আপনার যদি এই মানটা আমি বসাই দিই, এখন টাউর মান হচ্ছে কি পিই আমরা বের করছি সাইন থিটা ডি থিটা, তারপরে হচ্ছে যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পি যদি বের করে নিই, তারপর আপনার আসে সাইন থিটা, তো সাইন থিটা ইন্টিগ্রেশন করলে আসে কি মাইনাস কস থিটা আসে না, হ্যাঁ মাইনাস কস থিটাটা আসে, হ্যাঁ ঠিক আছে। তো মাইনাস কস থিটা আসার পর তারপর আপনার যদি এগুলা বসাই দিই, এগুলা বসার পর পরবর্তীতে কি আসে, পরবর্তীতে আসে এটা দেখেন কস থিটা, ক্যালকুলেশন আপনারা করবেন একটু কষ্ট করে, ঠিক আছে, থিটা এই জিনিসটা আসে। তার মানে এখন যদি আমি গুণ করে দিই, তাহলে ফি ই কস থিটা প্লাস ফি ই কস থিটা নট, একটা হচ্ছে থিটা একটা হচ্ছে কি থিটা নট। এখন দেখেন প্রাথমিক অবস্থায় দেখেন এই প্রাথমিক যে অবস্থা ছিল, অর্থাৎ আগের যে অবস্থাতে, এই অবস্থাতে বিভব শক্তি শূন্য, তার মানে এখানে কোনো কাজ হয় নাই। তার মানে এখানে যদি বিভব শক্তি, এই অবস্থাতে যদি বিভব শক্তি শূন্য হয়, তাহলে থিটা নট হতে হবে কত 5/2, ঠিক আছে। দেখেন আমি কি বলছি, যদি প্রাথমিক অবস্থানে বিভব শক্তি শূন্য হয়, তাহলে শূন্য হলে থিটা নট ইজ ইকুয়াল টু কত হবে, থিটা নট ইজ ইকুয়াল টু হবে কি 5/2, অর্থাৎ 90 ডিগ্রি হলে কি হবে, এটার মান কি হবে, এটার মান কি হবে, শূন্য হবে, বিভব শক্তি কি হবে, শূন্য হবে। তার মানে যদি দেখেন আমি লিখি, ধরি প্রাথমিক অবস্থানে বিভব শক্তি শূন্য, তাহলে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু হবে 5/2, থিটা নট প্রাথমিক অবস্থা আমাদের কোন ছিল, থিটা নট। তার মানে এখন যদি আমি বিভব শক্তি এটা লিখি, বিভব শক্তি বা কাজ যেটাই লেখেন, বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু, যেহেতু ফার্স্টে বের করতে বলছি ইউ, তার মানে ইউটা লিখবেন, আর তারপর এটা লিখবেন, এটা পুরোটা লিখবেন। লেখার পর দেখেন আপনার থিটা নটের মান আমরা কি ধরছি, 90 ডিগ্রি ধরছি, ঠিক আছে, কারণ প্রাথমিক অবস্থানে থিটা নট ছিল প্রাথমিক অবস্থানে, তো প্রাথমিক অবস্থানে বিভব শক্তি শূন্য, এই কারণে থিটা নটের মান হবে কত 5/2। তার মানে 5/2 যদি হয়, তাহলে 5/2 এর মান 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি বসাই দিই, তাহলে cos 90 ডিগ্রির মান কত আসে, cos 90 ডিগ্রির মান আসে কত, শূন্য। তার মানে এই পুরোটার মান হয়ে যাবে কত, শূন্য। তাহলে পরবর্তী থাকবে শুধু এটা, তাহলে দেখেন পরবর্তী থাকে শুধু ফি ই কস থিটা। তাহলে দেখেন দুইটা ভেক্টরের সাথে দুইটা ভেক্টরের মানের সাথে যখন কস থিটা থাকে, তখন সেটাকে আমরা কি বলি, ডট গুণন
লিখতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, ফি ডট ই, ফি ডট ই, আর এখানে একটা মাইনাস আছে, এ মাইনাস আর এই যে ইউ, ঠিক আছে। সুতরাং ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ফি ডট ই, আমরা জানি যে ফি ডট ইজ ইকুয়াল টু হচ্ছে কি ফি কস থিটা, আর ফি কস ই হচ্ছে ফি ই সাইন থিটা, অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে কি ক্রস গুণন। তাহলে এখান থেকে হচ্ছে আপনার কি পেয়ে গেছি, আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এই অ্যান্সারটাই বের করতে বলছে। আপনার অনেক অঙ্কের মধ্যে এখানে প্রশ্নের মধ্যে লিখছে, অনেক অঙ্কের মধ্যে লিখবে যে এভাবে, যে দেখাও যে এটা হচ্ছে একটা যে দুইটা চার্জের মধ্যকার তড়িৎ বিভব ইউ এর রাশিমালা। আরেকটা বলবে যে দেখাও যে আপনার এটা বলে দিবে যে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ফি ডট ই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি এটার অ্যান্সার। তো আশা করি বুঝছেন যে কীভাবে কী হয়েছে। দেখেন আমি আবার বুঝাই দিই। প্রথমে একটা তড়িৎ দ্বিমেরু নিব, তারপর এটাকে কী করবো, সুষম তড়িৎ ক্ষেত্রে নিব। কারণ সুষম তড়িৎ ক্ষেত্রে নেওয়ার কারণ হচ্ছে এখানে তড়িৎ প্রাবল্যের মান কী হয়, একই হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই দ্বিমেরুটার অক্ষ এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, কোণ হচ্ছে কত, থিটা নট ধরে নিছি। তারপর হচ্ছে যেহেতু দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রে আনা হলো, তাই এই দুইটা চার্জের উপর কী হবে, বল ক্রিয়া হবে। তো দুইটা চার্জের উপর বল ক্রিয়া হলে সেখানে এফ হবে। তো এফ ইজ উল্টো আমরা জানি কি ই কিউ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা চাইলে বলছিলাম যে দুটাকে আলাদা আলাদা করে বের করতে পারবেন, আমি একসাথে করে দিছি, কারণ এটার সাথে আর এটার সাথে যোগ করছি, যোগ করে যে কোনটা নিছি, এই কারণে এটাকে এখন আমরা একসাথে বের করতে পারছি, ঠিক আছে। তার মানে এটা পুরোটা টর্ক বের হয়েছে কত, এফ এক্স। তাহলে এফ এর মান হচ্ছে ই কিউ, আর এক্সটা আপনার পাইছি যে এখানে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই টুয়েলভ, এক্স বাই টুয়েলভ, ঠিক আছে, এক্স বাই টুয়েলভ। তার মানে এক্স বাই টুয়েলভ হচ্ছে যে এখানে টুয়েলভ ইন্টু সাইন থিটা, আর এক্সট্রা পাইছি, এক্সট্রা মানে এখানে বসাই দিয়েছি। দেন আপনার টাউটা বের করছি, বের করার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি বিভব বের করা। তো এখন বিভব বের করতে হলে আমাদের এখন কি করতে হবে, বিভব বের করতে হলে আমাদের এখন কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ হচ্ছে, কারণ হচ্ছে এখানে কি টর্কের কারণে এখানে একটু এই তড়িৎ দ্বিমেরুটা একটু কি হবে, বেঁকে যাবে। বেঁকে যাওয়ার ফলে কি হবে, কোণটা চেঞ্জ হবে। যেহেতু কোণ ছিল একটা হয়েছে আরেকটা, তার মানে এটার মধ্যে কি হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কি থেকে কি হয়েছে, থিটা নট থেকে থিটা হয়েছে। তারপর ইন্টিগ্রেশন করার পর আপনার কি পাইছি, ডাব্লিউ পাইছি। ডাব্লিউ পাওয়ার পর এখন বলতেছি যে ধরে নিলাম যে প্রাথমিক অবস্থানে বৃহস্পতি শূন্য, তাহলে হচ্ছে থিটা নট কি 5/2, ঠিক আছে। এখান থেকে আপনার এই মানটা বসে দেওয়ার পর আমাদের যে অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছেন। পরবর্তী অঙ্কটা দেখেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার 5 নাম্বারটা। দেখেন এটা এমনিতে বেশি আসে না, এটা আপনার 2006, 8 আর 12তে আসছে। আর যে 16 আর 19 এটা হচ্ছে আপনার নন মেজর আসছে, নন মেজর অনেকবার আসছে, আর ডিগ্রি তো আসছে 2বার। সো যদি করতে চান তাহলে করতে পারবেন, সমস্যা নাই। কারণ এই অধ্যায়ে তো অঙ্ক তেমন নাই, যেগুলা প্রমাণ করতে বলে এগুলা খুব কম, এই কারণে এগুলা এটা করবেন। যদি আসে যায় তাহলে তো পরে সমস্যা হবে, ঠিক আছে। একটু জটিল এই অঙ্কটা আসতে পারে। তো দেখেন কি বলছে, সুষমভাবে চার্জিত একটি পরিবাহী গোলকের বাইরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। তাহলে বলছে যে একটা গোলক, সেটা হচ্ছে কি পরিবাহী, এবং সেটা কি চার্জিত, সুষমভাবে চার্জিত, অর্থাৎ সমস্ত জায়গায় কি হবে, চার্জটা কি থাকবে, সুষমভাবে থাকবে, ঠিক আছে। বলছে এরকম একটা গোলকের বাইরে যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে বলছে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করতে, ঠিক আছে। সো চলেন শুরু করি। এখানে আমরা তাহলে কি করব, দড়ি আগে লেখাটা দেখি, তারপর চিত্রটা আঁকবো। দড়ি সুষমভাবে চার্জিত এই ব্যাসার্ধের একটি চাকতির কেন্দ্র 0, ঠিক আছে, এবং পৃষ্ঠ চার্জ ঘনত্ব, এই যে ঘনত্বটা আমি লিখছি এটা হচ্ছে আপনার দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে পৃষ্ঠ চার্জ ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব, যেটাই দেখ এখানে দিছে তারা কি সিগমা, ঠিক আছে, সিগমা দিছে। আচ্ছা এই হচ্ছে এটা ধরলাম যে দড়ি সুষমভাবে চার্জিত ব্যাসার্ধের একটি চাকতির কেন্দ্র হচ্ছে 0 এবং পৃষ্ঠ চার্জ ঘনত্ব কি সিগমা, ঠিক আছে। আমি এখন আঁকি, দেখেন তাহলে যদি আমি একটা গোলক আঁকি, তাহলে দেখেন চার্জিত একটা পরিবাহী গোলক এখানে আঁকি। আচ্ছা ঠিক আছে, এবার
মনে করি যে এই চার্জিত গোলকটার পরিবাহীটার সমস্ত জায়গায় কি আছে, চার্জের পরিমাণ সমান, ঠিক আছে, এবং এটার ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ চার্জ ঘনত্ব দেওয়া আছে কত, সিগমা পরিমাণ, ঠিক আছে। তাহলে এটার কেন্দ্রদর্শী কত, 0। হ্যাঁ, তাহলে সুতরাং চাকতির মোট চার্জ কত হবে, কিউ ইজ ইকুয়াল টু কত হবে, ফাই আর স্কয়ার। এখন দেখেন আমি বলছি এখানে ধরছি যে এ ব্যাসার্ধের, আমি তো এখানে আর ব্যাসার্ধের ধরি না। আমি যদি বলতাম সুষম রাজিতে আর ব্যাসার্ধের, তাহলে এখানে আর লিখতেন। কারণ আমি যদি এ ধরছি, তাহলে আমরা এখানে কি লিখবো, এ স্কয়ার, মানে ফাই আর স্কয়ার, ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে চাকতির মোট চার্জ হবে এ ফাই আর স্কয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে যে ঘনত্ব দেওয়া থাকবে সেটা, ঠিক আছে। তো এটা যদি না বোঝেন, তাহলে আমি আগের ক্লাসে এটা বলছি যে কীভাবে এটা বসাই আমি, ঠিক আছে। একটা চাকতির বা কোনো একটা জিনিসের চার্জ কীভাবে আমি এটা লিখছি, এটা পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে ওখানে এগুলো বুঝেছি। সো এখানে এগুলো আর বুঝাবো না। তাহলে হচ্ছে সুতরাং এই চাকতিটার মোট চার্জ হবে, এই চাকতিটার মধ্যে মোট চার্জ হবে কি, ফাই আর স্কয়ার ইন্টু কি, চার্জের ঘনত্ব। চার্জের ঘনত্ব দেওয়া আছে সিগমা, আর হচ্ছে ফাই আর স্কয়ার। তো আরটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আমি কি ধরছি, এ ধরছি, অর্থাৎ জিনিসটা হচ্ছে এটা আর কি, ব্যাসার্ধটা কি এ ধরছি, ঠিক আছে, এ ধরছি। আচ্ছা, তারপর দেখেন এখন কি করব, এখন 0 থেকে আর দূরত্বে বলছে যে কি, যে কোনো একটা বিন্দু বাইরে, তার মানে গোলকের বাইরে, এখানে বিন্দুটা নিলাম। তো দেখেন লিখি, 0 থেকে আর দূরে পি বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করব, ঠিক আছে। তো দেখেন আপনি বিন্দুটা আমি এখানে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দু নিলাম, কত মিটার দূরে, আর মিটার দূরে, ঠিক আছে, এটা হচ্ছে আর মিটার। এই কারণে আমি ব্যাসার্ধটা আর ধরি না, এ ধরছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর মিটার দূরে পি বিন্দুতে আমরা এখন এই বিন্দুতে আমরা কি বের করব, তড়িৎ বিভব বের করব। আচ্ছা, তাহলে দেখেন তারপর হচ্ছে যে এখন এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এখন এই 0 বিন্দুকে কেন্দ্র করে, 0 বিন্দুকে আগে লিখি, কেন্দ্র করে সমকেন্দ্রিক কয়েকটি রিং বিবেচনা করব, ঠিক আছে। তাহলে দেখেন এই 0কে কেন্দ্র করে আমি আরও কয়টা রিং আঁকবো, ঠিক আছে, সমকেন্দ্রিক, অর্থাৎ কেন্দ্র সমান হবে, এই কেন্দ্র ধরে আমি আরও কয়টা রিং তৈরি করব। দেখেন আমি ভিতরে একটা রিং আঁকি, এই একটা আঁকলাম, ধরেন আবার বাইরে একটা আঁকলাম, ঠিক আছে, এরকম একটা আঁকলাম। হ্যাঁ, তাহলে আমি বলছি যে 0কে কেন্দ্র করে সমকেন্দ্রিক, অর্থাৎ কেন্দ্রে ঠিক রেখে কয়েকটা রিং বিবেচনা করি। তাহলে কয়েকটা রিং আমি কি করছি, আঁকছি। তাহলে এই যে ভেতরের রিংটা, দেখেন এই ভেতরের রিংটার এটা মিলে এখন একটা, দেখেন আমি এরকম একটা কি রিং হয়েছে না, দেখেন এরকম একটা রিং হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা রিং হয়ে গেছে, অর্থাৎ এখানে এখন কি হয়েছে, পুরুত্ব হয়েছে। এতটুকু কি পুরুত্ব না, এতটুকু এই রিংয়ের এতটুকু কি পুরুত্ব, ঠিক আছে। তাহলে দেখেন এই কারণে পুরুত্বটা এখন কাজে লাগবে। তাহলে দেখেন এগুলোর একটির ব্যাসার্ধ ধরলাম কত, একটি ব্যাসার্ধ ধরি এক্স, অর্থাৎ আমি যদি এটা না ধরি এটা ধরি, দেখেন ভিতরটা ধরি, তাহলে কেন্দ্র যেহেতু সমকেন্দ্রিক, তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধ ধরতে হবে, তাহলে ব্যাসার্ধ কি এক্স। তাহলে এতটুকুর এই বৃত্তটার, এই যে বৃত্তটা রিংটা আঁকছি, এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ হচ্ছে কি এক্স, তাহলে এতটুকু হচ্ছে কি এক্স, ঠিক আছে। আচ্ছা, এবং পুরুত্ব, যেহেতু এখন দুইটা জিনিস হয়েছে দুই পাশে, তার মানে মাঝখানেরটা হচ্ছে কি এখন পুরুত্ব, তাহলে এই এতটুকু কি পুরুত্ব আমি ধরলাম কত, ডি এক্স, তাহলে হচ্ছে কি এটা ডি এক্স, ঠিক আছে, পুরুত্ব হচ্ছে ডি এক্স। তাহলে পরিধি হবে কি 2 পাই আর ইন্টু কি, যেটা হচ্ছে আপনার 2 পাই আর ইন্টু হচ্ছে আপনার যেটা কি, এটা এখানে পুরুত্ব আছে, ইন্টু হচ্ছে কি যেটা হচ্ছে আপনার এই চার্জ ঘনত্ব, ঠিক আছে। তাহলে 2 পাই আর ইন্টু চার্জ ঘনত্ব, তাহলে দেখেন এখানে 2 পাই আর আর ইজ ইকুয়াল টু হবে এক্স ডি এক্স, ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধ ইন্টু পুরুত্বটা, আর ইন্টু হবে কি
ইন্টু হবে পরিধি ইন্টু, আচ্ছা এটা হচ্ছে পরিধি। এখন যদি আমি এটা হচ্ছে পরিধি 2πr, তাহলে 2πr ইজ ইকুয়াল টু কি এক্স ডিএক্স। এখন যদি আমি বলি যে এই রিংটার মোট চার্জ কত, তাহলে রিংটির মোট চার্জ হবে কত, এই দেখেন মোট চার্জ হচ্ছে এতটুকু আছে কি এই পুরোটার মধ্যে, তাহলে সম্পূর্ণ চার্জ হবে কত 2πx dx, ঠিক আছে, ইন্টু এটার সাথে যদি আমি কি করেছি ঘনত্বটা, অর্থাৎ চার্জের ঘনত্বটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমরা রিংটা সম্পূর্ণ পুরো চার্জ মোট চার্জ কি পেয়ে যাব। তাহলে এটার সাথে আমরা কি করব, সিগমা গুণ করে দিব। তাহলে এই রিংটার সম্পূর্ণ চার্জ আমরা কি হয়েছে পেয়ে গেছি, ঠিক আছে, সম্পূর্ণ চার্জ আমরা পেয়ে গেছি। এই হচ্ছে যে আমাদের এই রিংটা সম্পূর্ণ চার্জ। এখন এই রিংটা ধরে আমরা এখন এই পি বিন্দুতে বিভবটা কি করব, বের করব, ঠিক আছে। এই রিংটা হিসাব করে এই রিংটা তুলনা করে আমরা এই পিতে কি করব, বিভবটা বের করব। তো দেখেন, সুতরাং রিংটির দরুন বা কর্তৃক কি, এই রিংটির কর্তৃক পি বিন্দুতে বিভব হচ্ছে কি ডিবি ইজ ইকুয়াল টু কত, আমরা সূত্রটা লিখি, বিভবের সূত্রটা লিখি 1/4 Q/4π এপসিলন নট আর, ঠিক আছে, Q/4π এপসিলন নট আর, 1/4π এপসিলন নট ইন্টু Q/r। তাহলে কিউটা হচ্ছে কি এতটুকু, ঠিক আছে। আমার রিংটা যেহেতু হিসাব করতেছি, রিং করতে যেহেতু পি বিন্দুতে বিভব হিসাব করতেছি, তাহলে এই রিংটার চার্জ লাগবে। প্রথমে যেটা বের করছি যে চাকতির মোট চার্জ, এটা হচ্ছে যে এই গোলকটার মোট চার্জ। এখন হচ্ছে রিংটা হিসাব করে আমরা এটা করতেছি, ফিটা বের করতেছি, তাহলে রিংটার এখন মোট চার্জ হবে। তাহলে মোট চার্জ হচ্ছে এখন কি এটা, ঠিক আছে। তাহলে কিউ হবে 2πx dx ইন্টু সিগমা, আর নিচে হবে কি আর, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। এখন আমরা কিউ এর মানটা বসাবো, ঠিক আছে। দেখেন, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার উপরে কিউ এর মান বসাই 2πx dx সিগমা, বাই নিচে হচ্ছে কি 4π এপসিলন নট। এখন আর ইজ ইকুয়াল টু আবার কি, ঠিক আছে। এখন দেখেন এখানে যে দূরত্বটা, এটা কি হবে, এখন যেহেতু আমি এই রিংটি হিসেব করতেছি, তো এই রিংয়ের নিচে যেটা এটা, তাহলে আমাদের এখন এই কাজ করবে না, আমাদের এখন ব্যাসার্ধ নিতে হবে এক্স। অর্থাৎ জিনিসটা হচ্ছে এখান থেকে যদি আমি এখানে এখন একটা যোগ করি, ঠিক আছে, এটা এখান থেকে হিসাব করে আমি যদি এখান থেকে এটা যোগ করি, তাহলে আমাদের এখন এতটুকু হয়েছে কি এক্স এর মান, ঠিক আছে। যেহেতু এটা রিং, তার মানে এখন আমাদের এক্স নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স যদি আমি এটা হিসাব করি, এটা হচ্ছে আর, অর্থাৎ এটা আর, এটা এক্স, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে এই এতটুকুর মান কি হবে, এতটুকুর মান হবে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এ হবে না, এক্স স্কোয়ার হবে। তার মানে দেখেন, তাহলে আমাদের এখন দূরত্বটা কি হবে, আমাদের দূরত্বটা হবে, দেখেন এই বিন্দু যদি আমি এই রিংটা যদি আমি হিসাব করি, তাহলে পি বিন্দুতে আমি বিভব বের করতেছি। তো এই বিভবের সূত্রে আছে আর, অর্থাৎ আরটা কি দূরত্ব। তাহলে এখান থেকে কতটুকু দূরে আছে, আর দূরে আছে, ঠিক আছে। তাহলে এই কতটুকু দূরত্বে আছে, এই দূরত্বটা আমরা এখন কি করব, বের করব। তো এটা বের করতে হলে আমাদের এখন যে দেখতেছি যে এটা কি অতিভুজ তৈরি হয়েছে, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আশা করি বুঝছেন যে কি কেন এটা নিছি। তাহলে হচ্ছে এখানে এখন কি হবে, আর স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা পাইছি। এখন এটা যদি কাটাকাটি করে দিই, জিনিসটা আসে এরকম, ডিবি ইজ ইকুয়াল টু ও এক্স ডিএক্স বাই হচ্ছে কি 2 আর স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা এখন কি দিব, 1 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, সমাকলন করে দিব। এখন আমরা এটাকে যদি এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে যদি এক্স ইজ ইকুয়াল টু এ এর মধ্যে সমাকলন করি, এখানে আমি লিখি এখন এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু এ সীমার মধ্যে সমাকলন করে পাই। এখন দেখেন এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স ইজ ইকুয়াল টু এ কেন নিচ্ছি, তাহলে দেখেন এখান থেকে 0 থেকে যদি হিসাব করি, তাহলে এখান থেকে এটা পর্যন্ত এতটুকু কি এ না, তাহলে 0 থেকে এ পর্যন্ত সীমার মধ্যে যদি আমি এটাকে সমাকলন করি, তাহলে আমরা এটা সম্পূর্ণ গোলকের সাপেক্ষে যে পি বিন্দুতে বিভবটা কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন এটাকে ইন্টিগ্রেশন করলে থাকে বি, আর এটাকে এখন উপর হচ্ছে এ, লোয়ার হচ্ছে কি 0 থেকে এ নিছি, তাহলে লোয়ার হচ্ছে কি 0,
আবার হচ্ছে কত এ, ঠিক আছে। তাহলে আর তারপর হচ্ছে যে এই মানটা এক্স ডিএক্স বাই হচ্ছে 2 এপসিলন নট আর স্কয়ার এক্স স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে, এখন দেখেন এখানে হচ্ছে কনস্ট্যান্ট মান যেগুলা ওগুলাকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আছে সিগমা আছে আর নিচে আছে কি 2 এপসিলন নট এগুলা, ঠিক আছে। বাকিগুলো আমরা কাজ করব। তাহলে এ 0 আর এখানে উপরে থাকে কি এক্স ডিএক্স আর নিচে হচ্ছে কি রুট ওভার অফ এ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন দেখেন এটাকে যদি আমি, এখন হচ্ছে ক্যালকুলেশনের কাজ, এখন আর কোনো বোঝার কিছু নেই, এখন হচ্ছে আপনার ক্যালকুলেশন, ঠিক আছে। যারা সমাকলনের অঙ্কগুলো করছেন এখন ওগুলোই আসবে এখানে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ, এটা হচ্ছে 0 আর এখন দেখেন এটাকে যদি আমি দেখেন এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি না, অর্থাৎ রুটকে আমরা উঠাই কিন্তু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ব্র্যাকেট দিয়ে উপরে কি লিখতে পারি, হাফ লিখতে পারি, ঠিক আছে। দেখেন আমি একটা লাইন আরও কমাই দিতেছি। তো এই হাফটা যেহেতু লিখবো, লেখার পর আমি যদি এই হাফটাকে অর্থাৎ নিচেরটাকে যদি আমরা উপরে উঠাই দিই তাহলে নিচেরটা কি হয়ে যাবে, মাইনাস হবে না, ইনভার্স আসবে না। কোনো একটা জিনিসের নিচেরটাকে যদি আমরা উপর উঠাই তাহলে এটা কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। তো দেখেন হাফ, প্রথমে রুটটাকে বাংসি হাফ আসছে, তারপর এটার উপর উঠেছি, উপর উঠার পর কি হয়েছে দেখেন জিনিসটা হবে এরকম এক্স স্কয়ার ইনভার্স হাফ, ঠিক আছে, মাইনাস হাফ আর স্কয়ার এক্স স্কয়ার মাইনাস হাফ ইন্টু আর এটা থাকে, এটাকে আমি এখানে লিখি এক্স ডি এক্স, ঠিক আছে। এই জিনিসটা আছে এরকম। তাহলে আপনারা চাইলে এখান থেকে এটা দিয়েও ক্যালকুলেশন করতে পারবেন, বাট আমি সবসময় এগুলো দৌড়ে করি, যে এখানে আমি দৌড়বো এখন, যে দৌড়ি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জেড, ঠিক আছে। দৌড়ি করলে সহজ হয়, ছোট হয়। তাহলে এখন এটাকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আর কে করলে 0 আর এক্স কে করলে 2x ডিএক্স আসে, আর এটা হচ্ছে কি ডি জেড আসে। তাহলে হচ্ছে এটা হচ্ছে মান। তাহলে এখন দেখেন আমি এখন যেহেতু এগুলো চেঞ্জ করছি তাহলে লিমিটের মানগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে যদি এক্স নিচে জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়, এ হয়। এক্স ইজ ইকুয়াল টু যদি হয়, দেখেন এখানে এক্স এর মান যদি আমি এ বসাই তাহলে জেড এর মান আসে কি আর স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখেন এক্স এর জায়গায় এ বসাইলে এ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে জেড এর মান আসে এটা। আর যদি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে 0 বসাইলে আসে কত, 0 বসাইলে আসে আপনার এখানে এক্স এর মান 0 হয়ে গেলে শুধু থাকে কি আর স্কয়ার। তাহলে এখন আমরা এগুলা মানও বসাবো আর লিমিট এগুলো কি করবো, চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে দেখেন এ এর জায়গায় হবে কি আর স্কয়ার প্লাস এ স্কয়ার, আর হচ্ছে আপনার 0 জায়গায় হবে কি আর স্কয়ার, ঠিক আছে। আর এখানে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার আমরা বসাইছি কি জেড, ধরছি কি জেড, তাহলে জেড মাইনাস হাফ ইন্টু এক্স ডিএক্স। তাহলে এক্স ডিএক্স এর জায়গায় আবার কি লিখতে পারবো, এক্স ডিএক্স সমান সমান লিখতে পারি ডিজেড বাই 2, 2টা এই পাশে চলে গেলে কি ডিজেড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিজেড বাই 2। এখন এখানে যেহেতু ডিজেড বাই 2 তাহলে এখানে হাফ, তাহলে হাফটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে জিনিসটা হয় বি ইজ ইকুয়াল টু সিগমা বাই 4 এটা নট এই হাফটা, এই 2টা এটার সাথে 2 2 গুণ হয়েছে কত হয়েছে 4 হয়েছে, ঠিক আছে। আর স্কয়ার প্লাস এ স্কয়ার আর স্কয়ার, আর হচ্ছে এখন যেহেতু এখানে জেড মাইনাস হাফ আছে, ঠিক আছে, জেড মাইনাস হাফ আছে, তাহলে এখান থেকে আপনার যদি আমরা এখন ইন্টিগ্রেশন করে দিলে তো ভালো হয়। তাহলে এই লাইনটা, আচ্ছা এই লাইনটা আর এটা লেখার দরকার না, আমি যখন এখানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই তাহলে সূত্র বসাই দিই। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন এর সমাকলন করলে জিনিসটা আসে কি জেড মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 এন প্লাস 1, ঠিক আছে। এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1 এটা হচ্ছে কি সূত্র, এই হচ্ছে এটা। আর এটা কি এটার ইয়েগুলো লিমিটগুলো হচ্ছে কি এখানে বসাবো আর স্কোয়ার, ঠিক আছে। তো আশা করি বুঝছেন এটা কীভাবে হয়েছে। তারপরে হচ্ছে এটা বি ইজ ইকুয়াল টু সিগমা 4 এপসিলন নট ইন্টু, আচ্ছা এখন এখানে এটা করলে আসে, এটা ক্যালকুলেশন করলে আসে কত, 2 থাকে -2 -1 প্লাস 2, তার মানে হচ্ছে এখানে থাকে কি হাফ, এখানে থাকে হাফ আর এখানেও থাকে কি হাফ, তাহলে হচ্ছে আর স্কয়ার প্লাস এ স্কয়ার আর হচ্ছে কি আর স্কয়ার। আচ্ছা এগুলো হচ্ছে এখন ক্যালকুলেশনের কাজ। বি ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে, আচ্ছা দেখেন এখানে যে হাফটা আছে, এটা যদি এখানে চলে আসে, এই হাফটা যদি এখানে চলে আসে তাহলে উল্টে যাবে, উল্টে গেলে উপরে হবে 2 নিচে হবে 1, তাহলে উপরে 2 চলে আসলে 4 আর 2 এ কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে।
4 আর 2 এ কাটাকাটি হয়ে গেলে নিচে থাকবে কি 2 এপসাইলন নট, আর এখানে হয়েছে কত, আচ্ছা রুট জেড আর হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এন হচ্ছে কত, এখানে হচ্ছে কত আর স্কোয়ার। ঠিক আছে, দেখেন এই যে হাফটা এটাকে আমরা এখন রুট করছি। ঠিক আছে, তাহলে বি ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 ইটা নট এপসাইলন নট, তারপর হচ্ছে এখানে এখন আমরা এই লিমিটগুলোর মান বসাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে রুট এ স্কোয়ার আর স্কোয়ার বসাইছি, আবার মাইনাস রুট আর স্কোয়ার, তাহলে রুট দেখেন যে এটার জায়গায় আর স্কোয়ার বসালে তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়, থাকে কত আর, শুধু থাকে কত আর, তাহলে এই হচ্ছে আমরা বিটা পেয়ে গেছি। এখন এটা তো আমাদের কি না বিভব না, কারণ এটা ক্যালকুলেশন করে আমাদের সূত্র ওটাই বসে, বিভবের যে সূত্রটা ওটা আনতে হবে। ঠিক আছে, বি বিন্দুতে বিভব কত হবে, বি বিন্দুতে বিভবের সূত্র আমরা জানি 1/4 এপসাইলন নট 1/4 Q/4 এপসাইলন নট আর, ওই জিনিসটা মিলাইতে হবে। ঠিক আছে, সো এটাকে আমরা যদি 2 নম্বর দিই, এখন দেখেন যদি আর এ থেকে অনেক বড় হয়, ঠিক আছে, এই আরটা যদি এ থেকে অনেক বড়, এখানে তো এ নাই, তাহলে এটার কোনো কাজ নাই, আমরা এই এতটুকু অংশ নিয়ে কাজ করব। এখন যদি আরটা এ থেকে অনেক বড় হয় তাহলে দেখেন আমরা এখান থেকে আর স্কোয়ার, ঠিক আছে, এটা নিয়ে এখন কাজ করব। ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখেন এটাকে এই যে রুটটা এটাকে আমরা এখন স্কোয়ার করব, এই রুট, হ্যাঁ হাফ করবো, হাফ। ঠিক আছে, উপর হাফ দিব, স্কোয়ারের পরিবর্তে হাফ। তারপরে দেখেন এটা যেহেতু হাফ আছে, এখন আমরা এখান থেকে কী করবো, আর স্কোয়ার কমন নিব। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে যদি আর স্কোয়ার কমন নিই, তো আর স্কোয়ার কমন নিলে এখানে হাফ আছে না, তো হাফ আর স্কোয়ার কমন নিলে দেখেন জিনিসটা যে আর স্কোয়ার কমন নিই এর হাফ আছে, তো হাফটা এখানে চলে আসলে ধরেন এরকম, জিনিসটা এরকম, তো আর স্কোয়ার কমন নিলে থাকবে কি, এটা কাটাকাটি থাকবে, শুধু আর থাকবে, কিন্তু আমি কমন নিছি কিন্তু আর স্কোয়ার, জিনিসটা বুঝেন, অনেকে এটা বুঝে না, আমি আর স্কোয়ার কমন নিছি, কমন নেওয়ার পর আর লিখছি কীভাবে, কারণ আর স্কোয়ার কমন নেওয়ার পর এটা তো আছে, তো এটার সাথে আর স্কোয়ার কমন নিছি, আর স্কোয়ার এটা কাটাকাটি হয়ে গেছে, তাহলে শুধু থাকে কত আর, তাহলে আর স্কোয়ার কমন নিলে এখানে হবে এ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর প্লাস এখানে হবে কি 1। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এরকম আসে, এ হচ্ছে এটা। এখন দেখেন এই জিনিসটা এখন কিসের মতো হয়েছে, এই জিনিসটা এখন একটা দ্বিপদ বিস্তৃতির মতো হয়েছে, এটা একটা দ্বিপদ বিস্তৃতি। ঠিক আছে, দেখেন 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, দ্বিপদ বিস্তৃতি যারা করছেন তারা বুঝছেন, এটা ওইখান থেকে ওই অঙ্কটা হয়ে গেছে এখন, যে এখানে দেখেন 1 প্লাস এক্স, এটা হচ্ছে এক্স 1 প্লাস এক্স n টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে আমরা এখন লিখতে হবে যে, অর্থাৎ এখন এখান থেকে হাফটাকে সামনে নিয়ে আসি, তারপরে প্লাস 1 প্লাস এটার সাথে 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে, এরকম যাবে। ঠিক আছে, তো দ্বারা মতো যাবে, তাহলে এখান থেকে আমরা এতটুকু সবগুলো তো করার দরকার নেই, এতটুকু করলে তো হবে না, তাহলে আমরা এখানে একটা মানে নিব, এখান থেকে একটা মান নিলে জিনিসটা হবে আর হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার, এখানে 2 আর স্কোয়ারটা নিব, শুধু এতটুকুই নিব। ঠিক আছে, অর্থাৎ 2টাই নিব, তারপর 3 আসে, 4 আসে, 5 আসে, 6 আসে, এরকম যা থাকে। ঠিক আছে, তারপরে n, তাহলে এখন আমরা এই শুধু এতটুকুই নিব, 2টা নিব। ঠিক আছে, এতটুকু নেওয়ার পর এখন এই এর মানটা যে পাইছি, এই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের যে মানটা পাইছি, এই মানটা এখন এখানে বসা দিব, এই সূত্রটার মধ্যে বসা দিব, তাহলে এই মানটা বসায় পাই, দেখেন তাহলে বি ইজ ইকুয়াল টু হবে 2 ইটা নট এপসাইলন নট, তারপর হচ্ছে কি এটার জায়গায় আমরা এখন এটা বসাবো, তাহলে এটা বসালে কি হবে আর প্লাস, এখন এটা গুণ করে দিব, আর এর সাথে এগুলো গুণ করে দিব, আর এর সাথে এটা গুণ করলে আর 1 কি আর প্লাস আর এখানে গুণ হবে এ স্কোয়ার, আর হবে এ স্কোয়ার, যদি আর হয় নিচে আছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আর কাটা গেলে নিচে থাকবে কি 2 আর থাকবে, আশা করি বুঝছেন, এটা 2 আর। ঠিক আছে, আর হচ্ছে এই আরটা মাইনাস এই আর, দেখেন এখন এ আর কাটা গেছে। ঠিক আছে, কাটা যাওয়ার পর জিনিসটা থাকে এ সিগমা এ স্কোয়ার বাই নিচে থাকে কি 2 ইটা নট 2 আর, তাহলে 2 আর 2 হচ্ছে 4, তাহলে 2 লেখার দরকার নেই, তাহলে 4 এপসাইলন নট আর, তাহলে বি ইজ ইকুয়াল টু হচ্ছে, এখন দেখেন আমরা এটা মিলানোর জন্য, সূত্রটা মিলানোর জন্য আমরা এখানে কি করবো, একটা ফাই গুণ দিব। ঠিক আছে, পাই গুণ দিব, নিচেও দিব উপরে দিব, যেন কাটাকাটি হলে কি হয়, কোনো সমস্যা না হয়, তাহলে এখন সূত্রটা আমাদের মিলবে। এখন দেখেন তাহলে এই এতটুকু আমরা সমান আমরা কি পাইছি, এতটুকু আমরা পাইছি চাকতির কি, প্রথমে বলছিলাম যে চাকতির মোট চার্জ কত, কিউ ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি ফাই আর স্কোয়ার, মানে আরটা কি এ, তাহলে ফাই এ স্কোয়ার ইন্টু পাইছি এটা পাইছি না প্রথমে চাকতির ব্যাসার্ধ,
চাকতির মোট চার্জ, তার মানে হচ্ছে কি মোট চার্জ কিউ। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব কি কিউ বাই হচ্ছে কি 4πε0 r। তাহলে দেখেন তো এই যে তড়িৎ বিভবের যে সূত্রটা এটা মিলছে কি না, মিলছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। তো করতে পারেন, এটা বেশি আসে নাই বাট আসতে পারে, কারণ এটা একটু জটিল। এই অধ্যায়ের মধ্যে অঙ্কটা একটু বড় আর জটিল, ঠিক আছে, ক্যালকুলেশন অনেক বড়। তো গয়ের জন্য একটা পারফেক্ট একটা অঙ্ক, সো এটা করবেন। আশা করি সব কিছু বুঝছেন, আমি A to Z সব বুঝে দিচ্ছি কীভাবে কী হয়েছে। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন, ঠিক আছে। তো দেখেন এখন আমরা করব যে গাণিতিক সমস্যাগুলো এই অধ্যায়ের কিন্তু অন্য যে অধ্যায়গুলো করাইছিলাম এই কদিন, অন্য অধ্যায়গুলো থেকে কিন্তু এই অধ্যায়ের মধ্যে গাণিতিক সমস্যা বেশি। তার মানে যদি গাণিতিক সমস্যা আসে তার মানে এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে একটা, ঠিক আছে। তাহলে দেখেন গাণিতিক সমস্যা। আচ্ছা, আমি একটা কথা বলতাম যে হয়তো আমি পড়ার সময় মানুষের কিন্তু এরকম ভুল হয়, ঠিক আছে। তো আমি যে ক্লাসগুলো করার সময় হয়তো আমি মাঝে মধ্যে কোনো কিছু ভুল বলি বা কোনো কিছু যদি ভুল লিখি, তাহলে আপনারা একটু কষ্ট করে এটা একটু কী করবেন, নিজেরা একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। আশা করি কোনো কিছুই ভুল হয় না, তারপরে যদি মাঝে মধ্যে ভুল হয় তা আপনারা একটু কষ্ট করে যদি আমার ভুলটা ধরতে পারেন, তাহলে আপনারা কী করবেন, ওই জিনিসটা আমাকে বলতে পারেন, কমেন্টে বলবেন। প্লাস আপনারা করার সময় জিনিসটা একটু কী করবেন, ঠিক করে নেবেন, ঠিক আছে। কারণ এটা তো মানুষ তো ভুল হয়, আমি যে বলতেছি আমি তার পরবর্তীতে আর এগুলো দেখি না, ঠিক আছে। এই যে একটা করাইতেছি আবার এগুলো দেখতেছি, এরকম আমি করি না। সো কথার মধ্যে যদি ভুল হয় বা যদি লেখার মধ্যে কিছু ভুল হয়, তো আপনারা দয়া করে মাফ করে দেবেন, আর আপনারা একটু কী করবেন, কষ্ট করে ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে গাণিতিক সমস্যা হচ্ছে 5 নাম্বারটা শেষ করছে, এখন কি 6 নাম্বারটা। একটি ধাতব বলের ব্যাসার্ধ 1 মিলিমিটার এবং বলটি 10 লক্ষ ইলেকট্রন, তার মানে দেখেন কয়টা ইলেকট্রন নিচ্ছে, 10 লক্ষ ইলেকট্রন নিচ্ছে, বহুত বহন করে। বলের পৃষ্ঠে বিভব কত, তার মানে বিভবের সূত্রটা থেকে আমরা কি বের করবো, আমরা বিভবের মান বের করবো। তো দেখেন আমি লিখে ফেলি, যেহেতু বিভব বলছে তার মানে আমি বিভবের সূত্রটা আগে লিখে ফেলবো। লেখার পরে আপনারা দেখবেন যে কি কি মান দেওয়া আছে, কি কি লাগবে। দেখেন আমরা জানি যে B = কি 1/4πε0 ইন্টু Q/r। তো দেখেন এখানে আমরা লিখবো যে এখানে 1/4πε0 মান কত, এটার মান আমরা জানি। এটাকে যদি আমরা কে লিখি, K = কি, বা এটাই লিখি যাক 1/4πε0 = কি 9 × 10⁹, ঠিক আছে। এটার একক হচ্ছে কি, একক হচ্ছে Nm²C−2, এই হচ্ছে একক। আচ্ছা, তারপরে আপনার এটার মান পেয়ে গেছে, আর আছে আমাদের কি Q আর R। দেখেন এখানে বলছে যে বলের ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ হচ্ছে R দেওয়া আছে, R = 1 মিলিমিটার। এখন দেখেন এই জিনিসটা অনেকে ভুল করে, যে পরীক্ষার সময় কী করে, এই 1 লিখে দেয়, আর এর মান 1 লিখে দেয়। বাট দেখেন এখানে আছে যে এককটা আছে কিন্তু মিলিমিটারে। তার মানে দেখেন আমি এই যে আগে পূর্ববর্তী যে জিনিসটা বসাইছি, এই যে মানটা বসাইছি এটার 9 × 10⁹, এটা কিন্তু আমি বসাইছি মিটার স্কোয়ারে। দেখেন মানে মিটারে বসাইছি, নিউটন মিটার আর হচ্ছে কুলম, তার মানে মিটারে আছে এটা। তার মানে এটা যদি মিটারে আমি এই মানটা বসাইছি, কিন্তু আর এর ক্ষেত্রে আমি মিলিমিটারে বসাইছি। তার মানে পরবর্তীতে যে B = আমরা জানি কি, বি এর একক কি, বিভবের একক হচ্ছে ভোল্ট। এই যে ভোল্টটা আসবে পরবর্তীতে, কিন্তু যদি আমি দেখেন এখানে মিলিমিটার বসাই আর এখানে মিটার বসাই, তাহলে কিন্তু ভোল্ট এককটা আসবে না, ঠিক আছে। তো অনেক স্যার আছে কি করে, এটা কাটি দেয়, ঠিক আছে, পুরো নাম্বারে কিন্তু কাটে দিব। তো এই জিনিসটা একটু দেখবেন যে এটা আছে মিলিমিটারে, এটার মান বসাইছি মিটারে, মানে মোট কথা এগুলোর মধ্যে আনতে হবে, ঠিক আছে। আপনি যদি আবার এটাকে কী করেন 9 × 10⁹, তো এটা মিটার স্কোয়ার আছে, এটাকে মিলিমিটারে নেন, হ্যাঁ পারবেন, তখন আপনি R = 1 মিলিমিটার বসাইতে পারবেন, ঠিক আছে। আশা করি এগুলো আপনারা করছেন, ইন্টার থেকে এগুলো আমরা করে আসছি যে জিনিসগুলো এক করতে হয়। তো দেখেন তাহলে 1 মিলিমিটার, তাহলে 1 মিটারকে আমরা এখন কী করবো, মিটারে নিব। তো মিটারে নিলে কত করতে হবে, 1000 দ্বারা কী করতে হবে, ভাগ দিতে হবে, বা আমরা লিখতে পারি 10⁻3, ঠিক আছে। আর হচ্ছে Q = দেখেন কি বলছে, আমরা জানি যে Q এর চার্জ, অর্থাৎ যে ইলেকট্রনের যে চার্জটা, ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রনের যে চার্জটা ওটা আমরা জানি কি 1.6 × 10⁻19।
তাহলে একটা ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, কিন্তু এখানে আছে কত, এখানে একটা তো না, এখানে আছে 10 লক্ষ। তার মানে 10 লক্ষের সাথে যদি ইলেকট্রন চার্জটা গুণ দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমাদের এখানে মোট চার্জ, ঠিক আছে, বলছে 10 লক্ষ। তবে 10 লক্ষ মানে কি, শূন্য কয়টা, 1 2 3 1000 10,000 1 লাখ 10 লাখ, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে কি 6টা শূন্য, দেখেন 3 6, তো 6টা শূন্য যোগে আছে, এটা বিয়োগে আছে, তাহলে 6টা এখান থেকে বিয়োগ দিলে আসে জিনিসটা আসে 1.6 ইন্টু 10⁻13। দরকার নেই আপনারা ক্যালকুলেটার বসাই দেবেন ডাইরেক্ট, যেটাই হোক। মানে এটা কিসে আছে, কুলম্বে আছে, তার মানে এটা কুলম্বে বসাইছি, তার মানে হবে, আর দরকার নেই। তারপর আপনারা কি করবেন, মানটা বসাই দিবেন সব, 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ এর মান হচ্ছে কত, 1.6 ইন্টু 10⁻13 বাই হচ্ছে কত, আর হচ্ছে কত মিটার, ঠিক আছে, মিটার কি 10⁻3 আর কি। আচ্ছা, এটা মানে এখান থেকে ক্যালকুলেশন পর জিনিসটা আসে, ক্যালকুলেশন করার পর জিনিসটা আসে 14.4 ইন্টু 10⁻1 ভোল্ট। তো অ্যান্সারটা আমি কিন্তু ক্যালকুলেটারে করি নাই, আমি গাইডে যে অ্যান্সারটা আছে এটাই বসাই দিছি। তা আপনারা একটু কষ্ট করে এটা ক্যালকুলেটারে বসাবেন, কারণ হচ্ছে যে গাইডের মধ্যে প্রায় সময় কিন্তু অ্যান্সারগুলো ভুল থাকে, ঠিক আছে। তো আপনারা একটু কষ্ট করে এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে এই জিনিসটা বসান, আমি আর বসাই নাই, আমি গাইড থেকে অ্যান্সারটা লিখে দিছি। তো এইটা হচ্ছে যে কি, এই অঙ্কটা এভাবে করবেন। এই অঙ্কটা আরেকটা আছে, আরেক নিয়ম আসছে, দেখেন আমি দেখাই দিই, করাবো না। এটা হচ্ছে আপনার 2009-তে আসছে, 2009-তে। আরেকটা আছে, ওইটা হচ্ছে 2008-এ আসছে আর 2006-এ আসছে। দেখেন ওটা বলছে যে স্বর্ণ নিউক্লিয়াসের, আপনারা চাইলে এটা লিখতে পারেন, লিখে নিজেরা করতে পারেন, যে স্বর্ণ নিউক্লিয়াসের পৃষ্ঠের উপর তড়িৎ বিভব নির্ণয় করো। স্বর্ণ নিউক্লিয়াসের পৃষ্ঠের উপর তড়িৎ বিভব নির্ণয় করো। তারপর বলছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 6.6 ইন্টু 10⁻15 মিটার এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 79 অর্থাৎ 79। তো এখান থেকে বলছে কি করতে, তড়িৎ বিভব বের করতে। তাহলে আমরা কী করবো, সূত্রটা লিখবো, লেখার পর 1.45 এপসিলন নটের মান আমরা জানি। তারপরে বলছে কিউ আর এর মান দেওয়া আছে, ব্যাসার্ধ মিটারে দেওয়া আছে, তাহলে আর কি করার দরকার নেই, মিটারে রাখবো আমরা। তারপরে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা 79, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কত, 79। তার মানে এখন এখানে কি করতে হবে, 1.6 ইন্টু 10⁻19 এর সাথে কি করতে হবে, 79 গুণ করে দিব, গুণ করে দেওয়ার পর যেটা হবে ওইটা হচ্ছে কি আমাদের মোট আধান, ঠিক আছে। তো সেম অঙ্ক, এই কারণে একটাই করাইছি, আশা করি পারবেন এটা। আচ্ছা, এবার হচ্ছে 7 নাম্বারটা দেখেন। 7 নাম্বারটা হচ্ছে যে আপনার আবার মধ্যবর্তী যে বলটা এফ এর মান, এই কারণে এটা করাবো। 7 নাম্বার ইউরেনিয়াম 238 নিউক্লিয়াসের অভ্যন্তরে দুটি প্রোটনের আপনারা যদি ক্লাসগুলো করতেন, আপনার বন্ধু বান্ধবের কি অভাব আছে, সবাইকে যদি বলতেন তাহলে তো ওদেরও তো উপকার হতো, আমার উপকার হতো। তো বলেন না মনে হয়, নিজেরা যারা আছে তারা করে রাখি দেয়। কখনো অহংকার করবেন না, হিংসা করবেন না, বলবেন সবাইকে যে এরকম আমি একটা জায়গায় ক্লাস করতেছি। যদি ভালো লাগে, আপনাকে তো আমি জোর করতেছি না, যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই বন্ধু বান্ধবদেরকে বলবেন যে বন্ধু এই ক্লাসটা কর, এখানে আছে এরকম অনেক স্টুডেন্ট আছে ক্লাসের জন্য এরকম ক্লাস পায় না, যার কারণে ক্লাসগুলো করে না, আপনার পরীক্ষার সময় খারাপ করে। তাদেরকে যদি একটা মাধ্যম দেখাই দেন, তারা যদি পড়ালেখা করে। আর এমনিতে তো আপনার ন্যাশনাল ভার্সিটি তো আস্তে আস্তে উন্নত হইতেছে, মানে আপনার সিস্টেমটা একটু উন্নত করতেছে, কঠোর করতেছে। তো আশা করি যে আপনার 2-3-4 বছর পরে দেখবেন এটা পুরাই চেঞ্জ, ঠিক আছে। ন্যাশনালটা যদি এরকম থাকে, কথা যদি তারা রাখে, তারা দেখবেন যে ন্যাশনালটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলে তার মানে কী করতে হবে, পড়তে হবে ঠিকমতো রেজাল্ট। আপনার যদি একটা ভার্সিটি যদি ভালো হয় তখন কী করতে হবে, ওই ভার্সিটি থেকে আপনার রেজাল্ট ভালো করতে হবে। তারপর আপনার যে চাকরির ক্ষেত্রে আপনার এই জিনিসটা কাজে লাগবে, যে হ্যাঁ এখান থেকে ভালো রেজাল্ট করছে। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার ধরেন ন্যাশনাল তো এখন অনেকে বলে যে দূর পড়ালেখা নেই, কিছু নেই, এখান থেকে পাশ করার পর চাকরির মধ্যে বলে যে এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে, এর চাকরি হবে না, ঠিক আছে। তো যখন কঠোর করবে তখন কিন্তু ও বলবে যে না, ন্যাশনাল ভার্সিটিতে এখন কী আছে, পড়ালেখা আছে, ওইখান থেকে আসছে, ভালো রেজাল্ট নিয়ে আসছে, তো এই কারণে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। তো আপনারা একটু করবেন এগুলো আর বলবেন সবাইকে, ঠিক আছে। আচ্ছা।
তাহলে দেখেন U2 238 নিউক্লিয়াসের অভ্যন্তরে দুটি ফোটনের মধ্যবর্তী দূরত্ব 6 × 10⁻15 মিটার। এদের পারস্পরিক বিভব শক্তি কত? ঠিক আছে। আচ্ছা আমি ঠিক আছে একটু বেশি বলি, তো আপনারা একটু আবার এটা আবার ইয়ে করিয়েন না, কারণ অনেকের এক একটা সমস্যা থাকে। আমি কথা বলার পর ঠিক আছে একটু বেশি বলি, তো আপনারা দয়া করে একটু জিনিসটা মানিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে বলছে যে মধ্যবর্তী দূরত্ব, একটা নিউক্লিয়াসের অভ্যন্তরে দুইটি ফোটন রয়েছে, তাহলে দুইটি ফোটনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 × 10⁻15, তার মানে R হচ্ছে 6 × 10⁻15। হ্যাঁ, মানে দুইটা যদি ফোটন হয় তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত দেওয়া আছে। বলছে যে এদের পারস্পরিক বিভব শক্তি, মানে পারস্পরিক মানে হচ্ছে যে এই দুইটার মধ্যকার যে আকর্ষণ বল বলেন, বিকর্ষণ বল বলেন বা বিভব শক্তি বলেন, যে জিনিসটাই বলেন ওই জিনিসটা বের করতে বলছে। তার মানে বিভব শক্তি যেহেতু বলছে, তার মানে আমি ইউ লিখি আর সূত্রটা লিখবো 1/4πε0 Q1 Q2/r², ঠিক আছে। তাহলে Q1 এর মান হচ্ছে আপনার যেহেতু ফোটন বলছে, তো ফোটনের আধানের মান কি, ফোটনের চার্জ হচ্ছে কত 1.6 × 10⁻19 ইলেকট্রনের মতো। আর আর এর মান Q2 সেম, যেহেতু দুইটা ফোটনই, তার মানে Q1 কি Q2, আর আরটা দেওয়া আছে কত মিটারে দেওয়া আছে। তার মানে এখান থেকে আপনারা এগুলো লেখার পর এখানে মান বসে দিবেন, এখান থেকে অ্যান্সার আসে U = 3.84 আপনারা করবেন, করার পর মিলাবেন 10⁻14 নিউটন, এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা আপনার আসছে 2009, 14, 15, দেখেন এটা আসছে 3বার, 2009-তে, 14-তে, 15-তে, ঠিক আছে, এই কারণে করাইছি। আচ্ছা এবার হচ্ছে যে মেনটাতে আসি, যেটা আসার সম্ভাবনা খুব 99% আসার সম্ভাবনা খুব বেশি। এই অঙ্কটা দুইটা অঙ্ক আছে, দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, দুইটাই সেম, বাট একটার মধ্যে আপনার চার্জের মান চেঞ্জ করে দিছে আর আরেকটার মধ্যে চার্জের মান একই। যেটা সহজ, অর্থাৎ যেটার মধ্যে একই চার্জের মান ওইটা আগে করাই, তাহলে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি লিখি 8 নম্বর, 2 মিটার বাহু বিশিষ্ট, এই অধ্যায়ে মানে বেশি অঙ্ক করাইছি, বর্গাকার পরিবাহীর প্রতিটি কোণায় 100 কুলম্ব মানের একটি করে চার্জ স্থাপন করা হলো। আর আপনারা যারা ক্লাস করেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন। অনেকে আছে একদিন ক্লাস করছে, পরবর্তীতে আর নোটিফিকেশানে এটা অন করা নাই, তো পরবর্তীতে বলে যে দূর এই চ্যানেলে তো ক্লাস নাই, ও ছাড়ে না। তো আপনারা একটু ওই জিনিসটা অন করে রাখবেন, তাহলে দেখবেন ক্লাস ছাড়ার সাথে সাথে দেখবেন নোটিফিকেশান চলে আসছে আপনার এখানে। চেষ্টা করবেন আর সাবস্ক্রাইব করবেন, অনেকে আছে করে না। সাবস্ক্রাইব অনেকে আছে সাবস্ক্রাইব বলতে পারে না, আমারও মাঝে মধ্যে সমস্যা হয় বলতে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, একটা ছেলে যে বলতে গেছে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা দেখেন কি বলছে, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পরিবাহীর প্রতিটি কোণায় 100 কুলম্ব মানের একটি করে চার্জ স্থাপন করা হলো। এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে ছেদবিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তবে দেখেন আমি এই প্রশ্নটা আগে লিখি। দেখেন 2 মিটার বাহু বিশিষ্ট চিত্রটা আঁকি, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গ, তার মানে বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে আমরা জানি যে ছোটোবেলার পড়া সমস্ত বাহু কী হবে, 4টা বাহু কী হবে, সমান হবে, ঠিক আছে। তো বলছে যে বাহু বিশিষ্ট, তার মানে যদি এটা 2 মিটার হয়, একটাই বলছে 2 মিটার বাহু বিশিষ্ট, তবে সবে কি 2 মিটার, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। তারপর বলছে যে প্রতিটি কোণা, তারা এখানে বর্গের কয়টা কোণা থাকে, 4টা কোণা থাকে। দেখেন বলছে যে প্রতিটি কোণায় 100 কুলম্ব করে দেওয়া আছে চার্জ, এই দেখেন এরকম জিনিসটা, ঠিক আছে। এই তারপর হচ্ছে যে এই কর্ণদ্বয়ে, তার মানে কর্ণ কয়টা আমাদের, আচ্ছা এটা যদি এ ধরি, এটা বি, এটা সি, এটা ডি,
তাহলে দেখেন এই দুইটা কর্ণ আমাদের, একটা হচ্ছে এসি বর্গের আর একটা হচ্ছে বিডি। তাহলে বর্গের কর্ণ দুইটা এসি আর বিডি। বলছে যে এই কর্ণদ্বয় ছেদবিন্দু, তার মানে এই কর্ণদ্বয় কোথায় ছেদ করছে, এখানে ছেদ করছে। তার মানে এই ছেদবিন্দুতে আমাদের কি করতে বলছে, তড়িৎ বিভবের মান বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে অঙ্ক। তাহলে আপনারা কি লিখবেন, আগে বাংলা লিখবেন, ধরি এ বি সি ডি একটি বর্গ। এখন তো ইনকোর্স পরীক্ষা হইতেছে, 2বার না 3বার, 2বার হবে মনে হয় বছরে, যার প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি মাসে যদি একটা একটা পরীক্ষা নিত তাহলে দেখতেন। তারপর হচ্ছে যে প্রতিটি কোণায় এখন যারা কাজ করে, যারা বিভিন্ন কাজ করে তারা আমাকে এখন গালি দিবে, বলবে যে কি বলবো আর, ঠিক আছে কাজ তো অনেকেই করে, তো তাদের তো ক্লাস করছে, ক্লাস করা পসিবল না, অনেকেই করে, ন্যাশনালে যারা পড়ে তারা অনেকেই কাজ করে। আমিও তো দেখেন আমার প্রাইভেট পড়াই আমি, তো এই কারণে অনেকে বলে যে ক্লাস তো করতে পারবো না, কাজ করার মধ্যে কিসের কাজ, কিসের ক্লাস। তো ক্লাস কিসের ক্লাস বলতে ক্লাস করতে হবে, মাঝে মধ্যে যাই ক্লাস করতে হবে, যে কি অবস্থা না অবস্থা, পরীক্ষাগুলো দিতে হবে, করবেন একটু। দেখেন ধরি এবিসিডি একটি বর্গ যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তারপর হচ্ছে প্রতিটি কোণে 100 মিটার চার্জ, 100 কুলম্ব চার্জ দেওয়া আছে। তারপর হচ্ছে এটা কর্ণ হচ্ছে কি এসি ও বিডি, কর্ণদ্বয় 0 বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়েছে। তার মানে এটাকে আমরা যদি 0 ধরি, সুতরাং কি করতে হবে, 0 বিন্দুতে আমরা কি করব, বিভব বের করবো, এটা লিখবেন। তাহলে দেখেন এখন দেখেন এখানে আমরা কি লিখতে পারি, এই বর্গের মধ্যে আমরা লিখতে পারি বর্গ এ বি সি ডি এর মধ্যে এ বি বিসি সিডি ডি এ কি সমান, তার মানে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু কি ডি এ, এটা আমরা কি সমান লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ও এ ইজ ইকুয়াল টু, দেখেন ও এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি হাফ অফ এসি, এসি এর অর্ধেক কি ও এ, তার মানে ও এ হাফ অফ এসি যদি লিখি, তো দেখেন ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এসি, যেটা আমরা লিখতে পারি কি, দেখেন এসি হচ্ছে অতিভুজ, তাহলে এটাকে যদি আমরা একটা ত্রিভুজ হিসাব করি, এ বি সি যে একটা ত্রিভুজ হিসাব করি, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস কি এ বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বিসি স্কোয়ার এগুলা বোঝানোর কিছু নাই, এগুলো আমরা ছোটোবেলায় পড়া। তো দেখেন এ বি স্কোয়ার মান, তাহলে এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে √2 স্কোয়ার প্লাস বিসি এর মান কত, বিসি কই বিসি এর মান হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করবেন, করার পর হাফ এখানে আসে ইজ ইকুয়াল টু ও এ, এখান থেকে ক্যালকুলেশন পর মান আসে, দেখেন কি মান আসে, আমি আর করবো না, 1.4142, ঠিক আছে, 1.4142। এখন জিরো বিন্দুতে দেখেন আমি ডাইরেক্ট লিখে দিই, 0 বিন্দুতে বিভব বি ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, 4 এপসাইলন নট কিউ বাই আর। দেখেন এখন দেখেন এই যে ও এটা, এই ও এটা, এই ও এ, আমি এই এতটুকুর মান বের করছি, মানে এতটুকুর মান বের করছি 1.4142। তাহলে দেখেন এই যে মানটা বের করছে একটা বর্গের, আমি এই মানটা বের করছি, তার মানে এগুলো সেম হবে না, এইগুলো সব এক হবে না, হ্যাঁ একই হবে, কারণ সবগুলো কি সেম, বাহু যেহেতু সমান, তার মানে এ মানটা এ মানটা এ মানটা এ মানটা সব কি সমান। তার মানে দেখেন 0 বিন্দুতে যদি আমি বিভব বের করি, তাহলে 0 বিন্দুতে বিভব বের করলে এটা এখান থেকে কত মিটার দূরে আছে, এ থেকে কত মিটার দূরে আছে, বি থেকে কত মিটার দূরে আছে, সি থেকে কত মিটার দূরে আছে। তার মানে দেখেন যেখান থেকে দূরে হোক না কেন মান তো একই, এখান থেকে সি থেকে সেম দূরে আছে, এখান থেকে সেম দূরে আছে, এখান থেকে সেম দূরে আছে, এখান থেকে সেম দূরে আছে। তার মানে দেখেন বিভবের যে 8টা মধ্যবর্তী দূরত্বটা, এটার মান হবে কত, 1.4142, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর কিউটা কত হবে, দেখেন এখন কিউটা আবার ভিন্ন, কারণ দেখেন এতে আছে 100, ডিতে আছে আবার 100, সিতে আছে 100, বিতে আছে 100, তাহলে 4টার মধ্যে আলাদা আলাদা মান কুলম্ব আছে, কত করে আছে, 100 করে আছে। যেহেতু এটার মধ্যে বিভব বের করতেছি, তার মানে 4টা বিন্দুর কি আছে, কাজ আছে, যে এই কারণে মূলত কি হবে, 4টা চার্জের কি হবে, কাজ হবে, অর্থাৎ এখানে যে কিউটা হবে, এই কিউটা হবে কি 4টা চার্জের গুণফল, অর্থাৎ মোট কত 100 200 300 400। আশা করি যে বুঝছেন যে কিভাবে কি করছি, ইন্টু 400 বাই কি আর এর মান কত 1.4142। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর মান আসে কত
2.55 ইন্টু 10 12 ভোল্ট। তার মানে আমরা কি পেয়েছি জিরো বিন্দুতে, সুতরাং লিখে দেবেন যে জিরো বিন্দুতে বিভবের মান হচ্ছে 2.55 ইন্টু 10⁻12 ভোল্ট। তো এই হচ্ছে যে অঙ্কটার অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট। আপনার 2017 আর 21-এ আসছে, দেখছেন 21-এ আসছে, 17 আর 21-এ। আরেকটা আছে সেম, ওইটা আসছে 2013 আর 19-এ, ওইটাও সেম। দেখেন করাই দিই, পারবেন আপনারা। 8 নম্বর করাইছি, 9 এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের 4 কোণায় কিউ মাইনাস না কিউ 2Q, তারপর হচ্ছে যে -4Q এবং 2Q চার্জ দেওয়া আছে। আমি ফার্স্ট ক্লাস আমার যেটা করছি, আমি ওখানে বলছিলাম যে আমি আপনার একদম A to Z সবগুলা অঙ্কে করাবো। আজ পর্যন্ত আমার এটা 10 নাম্বার ক্লাস, আমি কথার খেলাপ করি নাই, আমি সবগুলোই আপনার সিরিয়ালে করাইতেছি। তো যারা আপনার এই ক্লাসগুলো করবেন আশা করি কোনো কিছু বাদ যাবে না, ক খ গ যা আছে সবে করাইতেছি। তো পরীক্ষার সময় যাই আসুক লিখতে পারবেন যদি করেন ঠিক মতো। অনেকে আছে আপনার ক্লাস যে ছাড়ে আপনার টক্কা দেয়, মানে এই অধ্যায় থেকে 2টা দেয়, আবার পরবর্তী অধ্যায় থেকে আরও 2টা দেয়, ক খ তো নাই। তো এই কারণে বলতেছি যে আপনারা ক্লাসগুলো করবেন, আর আপনার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে বলবেন, আশা করি উপকৃত হবেন, আপনাদের লস হবে না, লস নেই। আচ্ছা 13 আর 19, তাহলে 2013 আর 19-এ আসছে এটা। তাহলে দেখেন কোথায় ডিফারেন্স, কোথায় দেখেন আপনারা বুঝছেন যে ডিফারেন্স হচ্ছে যে আপনার ওইখানে ছিল 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, এখানে হচ্ছে L মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, আর হচ্ছে ওখানে ছিল 4 কোণায় যে আদান ওইটা ছিল সমান, কিন্তু এখানে 4 কোণায় আদানের মান কি হয়েছে, চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে Q 2Q -2 4Q মাইনাস একটা আসছে, তার মানে মাইনাসের ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, বলরেখা যদি আমি হিসেব করি, বলরেখা কাকে বলে এটা আপনার পূর্ববর্তী যে ক্লাসগুলো ওইখানে বলা হয়েছে। মাইনাসের ক্ষেত্রে বলরেখাগুলো কোন দিকে যাবে, দিক কোন দিকে হবে, পজিটিভগুলোর ক্ষেত্রে দিক কোন দিকে হবে, এগুলো করানো শেষ। তো এখানে আর এগুলো বুঝাবো না, জাস্ট করাতে থাকবো। যদি বুঝতে হয় তাহলে আগের ক্লাসগুলো করবেন। তাহলে দেখেন সেম, তাহলে আমি আগে আঁকি। আচ্ছা এরকম আঁকলাম বর্গ, আঁকলাম। আচ্ছা এটা হচ্ছে কি এল দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে এটাও এল, এটাও এল, এটাও এল, এটাও এল। এটা যদি পি, আচ্ছা পি কিউ আর এস ধরি, একটা পি কিউ আর এস একটা কি বর্গ। আচ্ছা দেখেন তাহলে আমরা কি করছি, একটা বর্গ নিচ্ছি, ওটার দৈর্ঘ্য কি এল 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 এল, ঠিক আছে সবগুলো এল। তাহলে এখান থেকে আপনার কর্ণ হচ্ছে, যদি আমি পি আর একটা কর্ণ আর কি কিউ এস একটা কর্ণ। আচ্ছা আগে আদানগুলা বসাই দিই, আদান হচ্ছে কিউ, তাহলে এটা যদি কিউ হয়, তারপর হচ্ছে 2Q, তারপর হচ্ছে -4Q, আর হচ্ছে কি 2Q। এর হচ্ছে এগুলো হচ্ছে কি চার্জ দেওয়া আছে, বসাইছে এখানে। আচ্ছা তাহলে সেম আগেরটার মতো এখানে হচ্ছে কি 0 ধরলাম, এই 0তে আমরা কি করব, তড়িৎ বিভব এক উদাহরণ। আচ্ছা এখানে হচ্ছে যে তড়িৎ বল বের করতে বলছে, তড়িৎ বল বের করতে বলছে। আচ্ছা ও এখানে তো তড়িৎ বিভব বের করতে পারে না, এখানে তড়িৎ বল বের করতে বলছে বর্গের কেন্দ্রে, তার মানে এখানে হচ্ছে তড়িৎ বল বের করতে বলছে। ওইটাতে ছিল তড়িৎ বিভব আর এখানে হচ্ছে তড়িৎ বল, এই এতটুকুই ডিফারেন্ট, ঠিক আছে সমস্যা নাই। তড়িৎ বল যেহেতু বের করতে বলছে, তার মানে এখানে কি হবে, কার সূত্র হবে, এখানে তড়িৎ প্রাবল্য সূত্র হবে, E = 1/4πε0 Q/r², ওইটাই হবে, ঠিক আছে প্রাবল্য সূত্র হবে। তাহলে দেখেন
হ্যাঁ প্রাবল্য সূত্র হবে, কারণ এটার ক্ষেত্রে এটা এদিকে, হ্যাঁ ঠিক আছে প্রাবল্য সূত্র হবে, দিকের কাজ আছে। তাহলে হচ্ছে এখন দেখেন এই যে এখান থেকে যে দূরত্ব, এখান থেকে যে দূরত্ব, এখান থেকে যে দূরত্ব, এখান থেকে যে দূরত্ব, এগুলো কি সমান। তার মানে আমাদের এখন আরটা বের করব। আচ্ছা এখন কি করব, আরটা বের করব। তো আরটা বের করার আগে আমাদের আগে কী করতে হবে, একটা যে কোনো একটা ত্রিভুজ নিলাম। ধরেন যদি আমি ফি কিউ এস নিই তাহলে হবে, বা যদি আমি কিউ এস আর নিই তাহলেও হবে। তাহলে আমি দেখেন একটা নিলাম, একটা ত্রিভুজ নিই, ফি কিউ আর নিলাম, এটা নিলাম, যেটাই নিই, যে ফি কিউ আর আমরা লিখতে পারি ফি আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট ওভার অফ, দেখেন ফি কিউ আর ফি আর অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার হওয়ার পর আমরা এখানে লেখার পর এখানে এল স্কোয়ার স্কোয়ার লিখতে পারি, তাহলে 2l স্কোয়ার রুট, তার মানে এখানে হবে কি রুট 2l, ঠিক আছে, রুট টু এল, এল কিন্তু বাইরে, কারণ এল স্কোয়ারের সাথে রুট কাটাকাটি হয়ে গেছে, আর রুট 2 কিন্তু আলাদা। তাহলে দেখেন এখন সুতরাং, আচ্ছা এটার আগে আপনারাও লিখবেন যে ওগুলো লিখবেন যে ফি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এস আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এসপি আর এস আর তো এরকম, ঠিক আছে, এস আর ফি আর তো হওয়ার কথা না, এটা তো হবে না, ফি কিউ হ্যাঁ ফি কিউ, মানে এগুলো কি সমান, এটা লিখবেন। তারপর হচ্ছে আপনার কি পাইছি, আমাদের এখন রুট 2l পাইছি, ফি আরটা পাইছি কি ফি আর, এতটুকু পাইছি কি রুট 2l, অর্থাৎ কর্ণের মানটা আমরা পেয়ে গেছি। বাহুটা হচ্ছে এল আর কর্ণটা হচ্ছে কি রুট 2l। তার মানে এটা যদি পেয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ফি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হাফ অফ কি ফি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ হচ্ছে কি ফি ও, ঠিক আছে। আমরা এতটুকু এখন আটটা বের করতেছি, বা আপনারা যদি বলেন যে ফি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ও আর, সেম কথা সেম, আমরা ফি ওটা বের করলে হয়েছে। তাহলে ফি ও ইজ ইকুয়াল টু হয়েছে আপনার রুট 2l/2, তাহলে রুট 2 বাই আসলে জিনিসটা আসে হাফ 1/√2 আসে, 1/√2 ইন্টু এল আসে। আচ্ছা তাহলে জিনিসটা হয়েছে এরকম, জিনিসটা আসে এরকম l/√2, ঠিক আছে। তাহলে এটা কিসের মান পাইছি, এটার মান পেয়ে গেছে। তার মানে দেখেন আমরা বাহুর মান পাইছি, কর্ণের মান পুরামাটার মান পাইছি, কর্ণের অর্ধেকের মান পাইছি, সবগুলো মান পেয়ে গেছে। এখন আমাদের অঙ্ক করতে হবে। তাহলে দেখেন যেহেতু আপনার এখানে চার্জটা চেঞ্জ হয়েছে, তার মানে প্রতিটা চার্জের জন্য ও বিন্দুতে কী হবে, প্রাবল্য আলাদা আলাদা হবে। এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তার মানে ও বিন্দুর জন্য 4টা জিনিস আসতেছে এইদিকে। প্র্যাকটিক্যালি হিসাবগুলো দেখেন এইভাবে যাইতেছে, তার মানে এখানে 4টা জিনিস 4টা প্রাবল্য বের হবে, এবং তার দিক কোন দিকে হবে ওইটাও দেখাই দিব। তো দেখেন ফার্স্ট যেটা আমি ফি থেকে শুরু করি, যে ফি বিন্দুর জন্য, পি বিন্দুর চার্জের জন্য প্রাবল্য ই, প্রাবল্যকে আমরা কি দেখি কি বলি ই, আর হচ্ছে কি পি আর ও, তাহলে পি ও ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখান থেকে 9 × 10⁹ ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান এখানে আছে, পিতে আছে কত 2q, তাহলে 2 এটা লিখবেন কিউপি, তার মানে হচ্ছে কি পিতে চার্জ, এখানে কিউপি লিখছি, 2q বাই আর স্কোয়ার মান আমরা পাইছি, আর স্কোয়ার মান হচ্ছে l/√2, তাহলে আর স্কোয়ার এখানে স্কোয়ার একটা হবে। এখান থেকে ক্যালকুলেশন করার পর জিনিসটা আসে 36 × 10⁹ কিউ বাই এল স্কোয়ার, ঠিক আছে। এই মানটা আসে, আপনারা একটু কষ্ট করে এই মানটা ক্যালকুলেটরে বসে দেখেন, কারণ আমার ক্যালকুলেটর বসে নেই, কাট থেকে করাইতেছি। তার মানে এই মানটা আসছে, ঠিক আছে। তো এই মানটা আসার পর দেখেন এটা আমরা মান পাইছি কি পি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য। এখন দিকটা কোন দিকে হবে, কোন দিক বরাবর হবে, দেখেন এই জিনিসটা হবে ও আর বরাবর এদিকে হবে। কেন হয়েছে দেখেন, কারণ হচ্ছে যে এটা কি টু কিউটা হচ্ছে কি পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জের আপনার বলরেখা যদি হিসাব করে, বলরেখাগুলো এরকম হয়, ঠিক আছে, এদিকে যায়। তার মানে ওই হিসাবে আপনার যদি করেন তাহলে জিনিসটা হচ্ছে এ বরাবর হবে, দিকটা এ বরাবর হবে। তাহলে বলবেন যে এই যে প্রাবল্য মান হচ্ছে এটা, এবং সে কোন দিক বরাবর হবে, সে হবে ও আর বরাবর, ঠিক আছে, এটা হবে ও আর বরাবর।
দেখেন ফি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য হবে 36 এই মানটা, তারপরে বলবেন যে এবং দিক হবে ও আর বরাবর। শেষ, ফি বিন্দুর জন্য শেষ। সেম আপনার এসটা বের করবেন, এসও আছে প্লাস কিউ, তার মানে এরকম একটা মান আসবে। দিক কোন দিকে হবে? দিক হবে ও কিউ বরাবর। দেখেন কি বুঝেন কিন্তু এস বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্যের একটা মান আসবে, মান আসার পর বলবেন দিক কোন দিকে হবে? প্রাবল্যের দিকটা হবে ও কিউ বরাবর। গেল এস গেল, ফি গেল। তারপরে পরবর্তী হচ্ছে আরটা, আরও সেম 2 কিউ আছে প্লাস 2 কিউ আছে। তাহলে এখান থেকে বলবেন যে আর বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য একটা বের হবে, বের হওয়ার পর বলবেন যে প্রাবল্যের দিকটা কোন দিকে হবে? যেহেতু পজিটিভ এই দিকে হবে, অর্থাৎ ওপি বরাবর হবে। কোন দিক বরাবর হবে? ওপি বরাবর হবে, ঠিক আছে, ওপি বরাবর হবে। আচ্ছা গেল, লাস্ট হচ্ছে আমাদের কিউ। দেখেন কিউ এর জন্য আমাদের কিন্তু চার্জ আছে -4 কিউ, তার মানে কিউ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্যর মান বের হবে। বের হওয়ার পর দেখেন, বের হওয়ার পর মেন হচ্ছে আমাদের কি, যেহেতু মাইনাস তার মানে দিকটা কোন দিকে হবে? পজিটিভের ক্ষেত্রে দেখছিলাম যদি এটা পজিটিভ হইতো তাহলে আমাদের বলতে পারতাম যে প্রাবল্যর মান বের করার পরে বলতে পারতাম যে এটার দিক হবে কি, প্রাবল্য মানের দিক হবে ও এস বরাবর। কিন্তু যেহেতু এটা নেগেটিভ, তার মানে এই জিনিসটাই শুধু মনে রাখবেন, নেগেটিভের ক্ষেত্রে বলবেন যে দিকটা ও কিউ বরাবর। অর্থাৎ আমরা যদি বলে রাখা হিসাব করি নেগেটিভের ক্ষেত্রে বলে রাখাগুলো এরকম হয়, ঠিক আছে, এর ভিতর দিকে আসে, ভিতরের দিকে আসে। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে এটার ক্ষেত্রে দিক হবে কি ও কিউ বরাবর। তার মানে ও কিউ বরাবর কয়টা যাইতেছে? ও কিউ বরাবর দুইটা যাইতেছে। দেখেন একটা হচ্ছে যে এস এর জন্য যেটা বের করছি, এস এর জন্য ও বিন্দুতে যেটা বের করছি এটার দিকও ও কিউ বরাবর, আবার কিউ এর জন্য যেটা বের করছি ওটাও কি ও কিউ বরাবর। তার মানে এখানে আপনার ও কিউ বরাবর যে দুইটা প্রাবল্য হয়েছে, ওই দুইটা প্রাবল্য আমরা কি করব? যোগ করব, ঠিক আছে। যোগ করার পর আপনার যে মানটা হবে ওই মানটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কি বলছি বুঝছেন? এখানে এটার যে প্রাবল্য আর এটা যে প্রাবল্য এটা তো বের করছেন, বাট এটার কোনো আর কাজ নাই। পরবর্তীতে যে ও কিউ বরাবর দুইটা প্রাবল্য বের হয়েছে, ওই দুইটা প্রাবল্য আপনারা যোগ করবেন। মোট প্রাবল্য লেখি বা লব্ধি প্রাবল্য লেখি কী করবেন? যোগ করবেন। যোগ করার পর যে জিনিসটা হবে ওইটা অ্যান্সার। আর দিক কোন দিক হবে? দিক হচ্ছে ও কিউ বরাবর হবে। শেষ, আমার এই অ্যান্সারটা শেষ। তাহলে তড়িৎ বল, মোট বল হবে কি ও কিউ বরাবর যে দুইটা বল বের করছি আমরা ওইটাই মোট তড়িৎ বল। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটার অ্যান্সার আসে দেখেন, আমি লিখে দিই, আপনারা মিলাবেন। 19×10⁹ কিউ বাই এল স্কোয়ার। এল স্কোয়ার রাখার কারণ তো এদের মান তো দেওয়া নেই, তার মানে এলও থাকবে কিউও থাকবে, আর হচ্ছে এটা হবে ও কিউ বরাবর, মিলে নেবেন, ঠিক আছে। তাহলে এটার মাধ্যমে আপনার শেষ, এই অধ্যায় শেষ। এই অধ্যায়ের অনেকগুলো অঙ্কই করাইছি আপনার, বড় বড় যেগুলো আছে প্রমাণগুলো করাইছি, গাণিতিক সমস্যা অনেকগুলো ছিল করাইছি। আশা করি সব কিছু বুঝছেন। তারপরে যদি আমার কোনো কিছু ভুল হয়, ভুল হবেই, কারণ মানুষ মাত্রই ভুল। আমিও তো ওরকম একদম এক্সপার্ট না যে না ভুল হবে না, ভুল হবেই। তো ভুল হলে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন, সমস্যা নেই। কমেন্ট করে বলবেন যে কোন জায়গায় কত মিনিটে ভুল হয়েছে, আমি দেখব। দেখার পর যদি দেখি যে হ্যাঁ আসলে ভুল হয়েছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ ভুল হয়েছে, আপনারা একটু কষ্ট করে সংশোধন করে নিন। কারণ আপনার ভিডিওটা তো আর এডিট করে আবার ছাড়া সম্ভব না, পসিবল না। তো আপনারা আমি বলার পর আপনারা একটু কষ্ট করে ওটা কী করবেন, ঠিক করে নিন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে অধ্যায়টা ওটার নাম হচ্ছে ধারক ও পরাবিদ্যুৎ। আর একটা হচ্ছে কি ধারকের অঙ্ক আমরা করছিলাম। ধারককে কী দ্বারা প্রকাশ করে? সি দ্বারা প্রকাশ করে। তো আশা করি পরবর্তী ক্লাসে এই ধারক এবং বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। আমি চাইতেছি যে এই অধ্যায়টা এই সাবজেক্টটা তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব সাবজেক্টটা কদিন অফ রেখে আপনার যে পরবর্তীতে সাবজেক্টগুলো আছে, জ্যামিতিক ও ভৌত, তারপর হচ্ছে আপনার চিরায়ত বলবিদ্যা, এগুলো করার জন্য। তা আপনারা দেখি কমেন্ট করেন যে কোন সাবজেক্টটা ধরলে ভালো হবে, কারণ এখানে তো 4 অধ্যায় করা শেষ। তো অন্য সাবজেক্টেরও কিছু অধ্যায় করাই, তাহলে পরীক্ষার সময় করতে পারবেন, কিছু একটা তো দিতে পারবেন। আমার তো টার্গেট হয়েছে যে তড়িৎবিদ্যা সবগুলো শেষ করব, সব সাবজেক্টের, বাট সময় তো পাইতেছি না। তো তারপরে চেষ্টা করতেছি দেওয়ার জন্য, ক্লাস কন্টিনিউ করার জন্য। আপনারা পাশে থাকবেন, যখন কমেন্ট করেন, লাইক দেন, ভিডিওগুলো দেখেন, তখন আমার কাছে খুব ভালো লাগে।
কালকে একজনে কমেন্ট করছে, তো ভালো লাগতেছে দেখে, তো করবেন ক্লাসগুলা। আর বিভিন্ন জায়গায় শেয়ার করলে তো আরও ভালো হয়। বিভিন্ন আপনার পেজ আছে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির, তো ওগুলোর মধ্যে যদি যখনই সুযোগ পাবেন একটু কষ্ট করে আমার চ্যানেলের লিঙ্কটা নিয়ে কপি করে দিবেন, ওইখানে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? বন্ধুবান্ধবদেরকে বলবেন। তো এই আচ্ছা, তাহলে আমি এখন নোটটা দিই, নোট থেকে আপনারা স্ক্রিনশট করে নেন। আমি দিতেছি, দাঁড়ান। আচ্ছা, পুরোটা নোট দিছি কিনা মনে নাই, এই কারণে আমি আবার দিতেছি। দেখেন, এটা হচ্ছে যে ক বিভাগের যেগুলা, ঠিক আছে, 1 2 3 শেষ। তারপর হচ্ছে এটা দ্বিতীয় পৃষ্ঠা, দেখেন ক বিভাগের একটা আছে, আর হচ্ছে আপনার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ বিভবের খ বিভাগের একটা আছে, 1 2 3 শেষ। তারপর হচ্ছে যে আপনার গ বিভাগের, এটা গ বিভাগ থেকে শুরু, দেখেন 1 2 3। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তী অংশটা 2-এর গেল। 3 নাম্বারটা দেখেন, বলছি যে দেখেন অধ্যায় 2-এর গ বিভাগের প্রশ্ন নাম্বার 2টা দেখবেন, তাহলে হয়েছে। দেখেন কতবার আসছে, 3 4 5 7 11 13 14 17 18 20, দেখছেন কত ইম্পর্টেন্ট। আমি স্টার 3টা দিছি, 99 দিছি, তার মানে এটা ওই অধ্যায়ে ছিল, ওই অধ্যায়ে আছে, তার মানে এটা আসার সম্ভাবনা খুবই বেশি। করবেন। 4 নাম্বারটা দেখেন 1 2 3, আজকে এটা করাইছি। পরবর্তী অংশটা সুন্দর করে সব কিছু দেওয়া আছে। আমি যখন আপনাদেরকে বুঝাই তখন তো আমি ঠিকমতো লিখি না, লেখা খারাপ হয়, বাট এখানে সুন্দর করে লেখা আছে। আপনারা যখন করাইবো তখন বুঝবেন, আর পরবর্তীতে এগুলো আপনারা স্ক্রিনশট করে দেন, আপনারা আস্তে আস্তে এগুলা নোট করবেন। এটাই তো হচ্ছে কৌশল। আচ্ছা, 5 নাম্বারটা 13 12 6 8 আসতে পারে, কারণ এই অধ্যায়ের মধ্যে এটা একটু বড় অঙ্ক এবং জটিল, ক্যালকুলেশনও আছে অনেক। ওয়ান টু থ্রি। আচ্ছা, দেখেন 8 নাম্বারটা 1 2 3, এই 8 নাম্বারটা লাস্টে। আচ্ছা, 9 নাম্বারটা যেটা করাইছি ওইটা আমি নোটে নাই, তো আপনারা একটু করে নেবেন আর অ্যান্সারটা মিলাবেন। যদি না হয় তাহলে আমাকে বলবেন, আমি দরকার হলে আবার করে দিব পরবর্তী ক্লাসে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আশা করি করবেন। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।